Hello, my dear students. Hope you all are okay. Welcome all of you to today's class. Today, our topic is chronic liver disease. এটা খুব ইম্পর্টেন্ট টপিক ফর ফাইনাল, যেহেতু ফাইনাল প্রফেশনাল এক্সামিনেশনের স্টুডেন্ট সবাই এক্সামিনেশন পারপাসে এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট টপিক। আমরা একটু ক্রনিক লিভার ডিজিজ সম্পর্কে আজকে একটু ডিসকাশন করবো। এক্সামিনেশনে সিএলডি থেকে কি কি আসতে পারে সেই ব্যাপারটা আমরা একটু চিন্তা করি আগে। এক্সামিনেশনে যে কোনো এক্সামিনেশনে সিএলডিতে আমাদের ফাইনাল প্রফ এক্সামিনেশনে সিএলডিতে সাধারণত কি কি থাকে? শর্ট কেস আসতে পারে, লং কেস আসতে পারে, অস্পিতে থাকতে পারে, বোর্ডে থাকবে এবং রিটেন তো অবশ্যই থাকবে। একসাথে সবগুলো জিনিস একটা ক্লাসে ডিসকাশন করা পসিবল না, সেই জন্য আমরা একটু কিছু কিছু জিনিস আজকে ডিসকাস করবো। লাইক আমরা প্রথমে একটু শুরু করে নেব শর্ট কেস থেকে। আজকে আমরা শর্ট কেসটা একটু ডিসকাস করবো, কি কি শর্ট কেস সিএলডিতে কি কি শর্ট কেস থাকতে পারে, সেই সাথে আমরা একটু লং কেস কিভাবে সিএলডি প্রেজেন্ট করে সেটাও একটু বলে দিব। প্রথমে আমরা শর্ট কেসটা চলে যাই। শর্ট কেস একটা সিএলডি পেশেন্টের যদি আমাদের ওয়ার্ডে থাকে তাহলে শর্ট কেস কি কি আসে সেটা আমরা একটু দেখি আগে। শর্ট কেসে ইউজুয়ালি হেপাটোমেগালি থাকতে পারে, স্প্লিনোমেগালি থাকতে পারে, হেপাটোস্প্লিনোমেগালি থাকতে পারে, অ্যান্ড দেন এসআইটিস। এই কয়েকটা পয়েন্ট থেকে আমাদের সিএলডিতে শর্ট কেসে চলে আসে। সো সিএলডি শর্ট কেসগুলা যখনই সিএলডি পেশেন্ট থাকবে যে কোনো একটা ফাইন্ডিং দিয়ে আমাকে শর্ট কেস এক্সামিনেশন পারপাসে দিতে পারে। ফার্স্ট আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে হেপাটোমেগালি। হেপাটোমেগালি থাকলে ইউজুয়ালি আমরা সিএলডিতে দিয়ে দিই। সো হেপাটোমেগালি মানে কি সেটা আমরা সবাই জানি। এখানে একটা পিকচার দেখানো আছে যেটা হেলদি লিভার অ্যান্ড এনলার্জ লিভার। দ্যাট ইজ এনলার্জ লিভার মানেই হচ্ছে হেপাটোমেগালি। বাট তাইলে হেপাটোমেগালি মিনস হচ্ছে এনলার্জমেন্ট অফ লিভার। এখানে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, যেটা যে লিভার এনলার্জ হলে আমরা জানি লিভারটা পালপেবল হয়, বাট palpable liver is not always hepatomegaly, because liver may be palpable due to any other reasons. So presence of a palpable liver does not always represent hepatomegaly. এটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে। It may be palpable in many other reason, like কি হতে পারে আমরা অনেক সময় দেখি there may be any lung pathology, তখন কি হবে লিভারটা ডিসপ্লেস হয়ে যাবে, that liver may be palpable। তারপরে কি any abdominal tumor অথবা যে কোনো স্পাইনাল ডিফর্মিটি, সেটাতেও কি হতে পারে স্পাইনাল কোনো ডিফর্মিটি থাকলে লিভারটা পালপেবল হতে পারে। তাইলে এই কারণগুলোতে আমাকে চিন্তা করতে হবে। সো লিভার পালপেবল মানে হেপাটোমেগালি না। দিস ইজ এ পিকচার। আমরা এখন লিভার পালপেশন কিভাবে করতে হয় সেই পিকচারটা একটু দেখাচ্ছি। লিভার পালপেশনের প্রসিডিওরটা যখনই আমরা লিভার পালপেশন করবো আমাদের কোয়েশ্চেনগুলো কি কি হতে পারে। কোয়েশ্চেন লাইক দ্যাট, যে দুইভাবে আমাকে কোয়েশ্চেন করতে পারে। আইদার বলতে পারে যে এক্সামিন দ্য অ্যাবডোমেন, অর ডিরেক্টলি কোয়েশ্চেন হতে পারে যে এক্সামিন দ্য লিভার, সো অথবা পালপেট দ্য লিভার। সো হোয়াট এভার দ্য কোয়েশ্চেন ইজ, আমার পেশেন্টের পজিশন হতে হবে লাইক দ্যাট। পেশেন্টকে আমাকে এভাবে সুপাইন পজিশন রেখে দেন আমাকে পালপেট করতে হবে, আর অর্গান এক্সামিনেশন করতে হবে। যদি আমাকে কোয়েশ্চেন করা হয় যে এক্সামিন দ্য অ্যাবডোমেন, দেন আমি প্রসিডিওরটা কিভাবে শুরু করব? আমাকে শুরু করতে হবে প্রথমে আমরা ফার্স্ট উই ডু লিভার, দেন স্প্লিন, দেন রাইট অ্যান্ড লেফট কিডনি, দেন ইউরিনারি ব্লাডার, অ্যান্ড দেন প্যারায়োটিক লিম্ফ নোড। অথবা যদি আমার কোয়েশ্চেনটা এভাবে থাকে যে জাস্ট পালপেট দ্য লিভার, দেন আমাকে কি করতে হবে? পালপেট দ্য লিভার বললে আমি স্টার্ট করে দেবো লিভার পালপেশন থেকে। সেই ক্ষেত্রে কি করতে হবে আমাকে? আমি পেশেন্টের রাইট সাইডে যাব এবং স্টার্ট পালপেশন ইন সিটিং পজিশন আর নীল ডাউন পজিশন। বেটারটা কোনটা হবে? বেটার হচ্ছে সিটিং পজিশনে করা। আমরা স্ট্যান্ডিংয়েও করতে পারি, বাট বেটার ইজ টু ডু ইন সিটিং অর নীল ডাউন পজিশন। যখনই আমাকে বলবে পালপেট করতে লিভার, আমি অলরেডি ডিসকাসড অ্যাবাউট ইন মাই লাস্ট ক্লাস অ্যাবাউট এক্সামিনেশন, হাউ টু এক্সামিন ইন অ্যাবডোমেন। সো আমি খুব বেশি ব্রিফলি বলবো না এই ক্লাসে, জাস্ট একটু লিভার পালপেশনে আমাকে কি করতে হবে আমরা সবাই জানি। আমরা যখন কোনো এক্সামিনেশন শুরু করব, at first introduce yourself and then take consent from the patient, and then ask the patient whether there is any pain or not. So এগুলো জিজ্ঞেস করার পর আমাকে পেশেন্টকে এক্সপোজ করতে হবে। এক্সপোজারের ব্যাপারটাও আমি লাস্ট ক্লাসে বলে দিচ্ছি কতটুকু আমরা এক্সপোজ করবো। সো অ্যাবডোমেন এক্সামিনেশনে আমরা জানি আমরা কতটুকু এক্সপোজ করবো, সেটা হচ্ছে আমরা নিপিল থেকে সিম্পাইসিস পিউবিস পর্যন্ত এক্সপোজ করবো। আমি লাস্ট ক্লাসে অনেকগুলো স্লাইডে সেটা দেখাই দিছিলাম। তারপরে যখনই আমি পেশেন্টকে এক্সপোজ করে ফেলবো, নেক্সট আমি কি করব? নেক্সট আমি টার্ন দ্য পেশেন্ট হেড টু দ্য লেফট সাইড। অবশ্যই এটা আমাকে করতে হবে। অ্যান্ড ইনস্ট্রাক্ট দ্য পেশেন্ট টু টেক ডিপ ব্রেথ অ্যান্ড কিপিং দ্য মাউথ ওপেন। সো আমি পেশেন্টকে প্রপারলি ইনস্ট্রাক্ট করে দেন আমাকে এক্সামিনেশন পারপাসে যাইতে হবে, না হলে আমি আমার ফাইন্ডিংটা মিস করে ফেলবো। সো এই জিনিসগুলো অবশ্যই যখনই আমরা এক্সামিনেশনে যাবো এগুলো খেয়াল করতে হবে, কারণ এক্সামিনার এই জিনিসগুলো নোটিস করবে যে
পেশেন্টকে লেফট সাইডে নেওয়া হলো কিনা, পেশেন্টকে ঠিক মতো বলা হয়েছে কিনা, পেশেন্টকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে কিনা যে ডিপ ব্রেথ নাও, কিপিং দ্য মাউথ ওপেন, এগুলো বলা হয়েছে কিনা। তারপরে আমি কি করব, আমি স্টার্ট করে দিব আমার পালপেশন। পালপেশন করার সময় আমাকে যেটা খেয়াল করতে হবে যে পামার সারফেস অফ দ্য হ্যান্ড দিয়ে আমি পালপেট করবো এবং সেটা যেন ফ্ল্যাট থাকে, এন্ড পামার সারফেসটা ইন সাচ এ ওয়ে যেভাবে থাকবে যে ল্যাটারাল বর্ডার অফ দ্য ইন্ডেক্স ফিঙ্গার যেন আমার প্যারালাল টু দ্য রেক্টাস, প্যারালাল টু দ্য কোস্টাল মার্জিন থাকে। সো এটা আমাকে মাথায় রাখতে হবে। তারপরে আমি কি করব, আমি পালপেশনটা শুরু করে দেব। দেন আমি কি করব, পালপেশন করে আস্তে আস্তে আমি প্রসিড করব। কিভাবে আমরা প্রসিড করি, আমাকে প্রথমে প্রেস করতে হবে হাতটাকে ইনওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড। ইনওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড প্রেস করার পর আমি কি করব, স্টেডিলি যাব এবং পেশেন্টকে যখনই অ্যাট দ্য হাইট অফ ইন্সপিরেশন আমি কি করব, প্রেশারটা রিলিজ করে দেব। প্রেশার রিলিজের পরে আমি আবার কি করব, ইনওয়ার্ড প্রেশার দিয়ে আমি সামনের দিকে যাইতে থাকবো এবং আমি লেফট লোব অফ লিভার পর্যন্ত পৌঁছাইতে থাকবো। সো এভাবে আমাকে কি করবে, পালপেশন করে লিভারটাকে ফাইন্ড আউট করতে হবে ওদের লিভার ইজ পালপেবল অর নট। যখনই আমি লিভারটা পেয়ে যাব, নেক্সট আমাকে কি করতে হবে, নেক্সট হচ্ছে পালপেশনের পরে আমি চলে যাব লিভারের ডালনেসটা দেখার জন্য। সো আপার বর্ডার অফ লিভার ডালনেস হচ্ছে আমার নেক্সট পয়েন্ট। আমি আপার বর্ডার অফ লিভার ডালনেসটা দেখা শুরু করে দেবো। আপার বর্ডার অফ লিভার ডালনেস দেখার জন্য আমাকে কি করতে হবে, আমার হচ্ছে স্টেপগুলো হচ্ছে প্রথমে আমি পারকাশন করব। পারকাশনের স্টেপ স্টার্ট হচ্ছে কোন জায়গা থেকে, আমি সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস থেকে শুরু করে দিব অ্যালং দ্য মিড ক্লেভিকুলার লাইন, আমি নিচে থেকে, তারপর আমি অ্যাবভ ডাউনওয়ার্ডস আমি পারকাস করে নিচে চলে আসবো যতক্ষণ পর্যন্ত আনটিল দ্য লিভার ডালনেস ফাউন্ড। আমি যখনই আমি লিভার ডালনেস পেয়ে যাবো সেই এরিয়াটাকে আমি মার্ক করে নিব যে সেখানেই আমার লিভারটা পাওয়া যাচ্ছে, কারণ আমাকে সেটা মেজার করতে হবে, সেখান থেকে আমাকে মেজার করতে হবে। তাইলে আমি পারকাস্ট করার পরে আমি ফাইন্ড আউট করে নিব কোন জায়গায় লিভার ডালনেসটা পাওয়া যাচ্ছে। যখন আমি পারকাশন শেষ করে ফেলবো, নেক্সট আমি কি করব, লিভারটা মেজার করব। লিভার মেজার করার জন্য আমাকে, আমরা নর্মালি আমরা জানি কি লিভারের নর্মাল স্প্যানটা কত থাকে, লিভারের নর্মাল স্প্যান আমাকে যে কোনো জিনিসের পাটোমেগালি বলতে গেলে আমাকে লিভারের নর্মাল স্প্যানটা তো জানতে হবে। তাহলে লিভারের নর্মাল স্প্যানটা কত, 13 সেন্টিমিটার। সো যদি মোর দেন 13 সেন্টিমিটার হয় তাহলে আমরা কি বলবো, লিভারটা পালপেবল, লিভারটা এনলার্জ। পালপেবল না লিভারটা এনলার্জ সেটা আমরা বলবো। সো ইফ ইট ইজ মোর দেন 13 সেন্টিমিটার তখনই আমার লিভারটা হেপাটোমেগালি আমি বলতে পারবো। এবং আমি লিভার স্প্যানটা মেজার করবো আপার বর্ডার অফ লিভার ডালনেস থেকে পালপেবল লোয়ার বর্ডার অফ দ্য লিভার পর্যন্ত। যতটুকু আমি পালপেট করতে পারি ততটুকু পর্যন্ত আমি স্প্যানটা মেজার করে নেব। দেন যখন আমার মেজারমেন্টটা শেষ হয়ে যাবে আমি লিভারে কিছু কিছু জিনিস দেখে নিব। যখন আমি লিভারটা হেপাটোমেগালি পাবো, সো আমার মাথায় কিছু জিনিস আসতে হবে। আমি কি কি দেখে নিই, আমি লিভারের সারফেসটা দেখে নিব, আমি লিভারের কনসিস্টেন্সিটা দেখে নিব, আমি কি করব, কনসিস্টেন্সি দেখার পর আমি টেন্ডারনেসটা দেখে নিব, মার্জিনটা দেখে নিব। সো এখানে একটু দেখানো হচ্ছে কি কি পয়েন্ট আমরা যখনই আমি হেপাটোমেগালি পাবো তারপরে আমরা কি কি জিনিস দেখি। সো মার্জিন কি হতে পারে, লিভার মার্জিন শার্প হতে পারে, রাউন্ডেড হতে পারে, কনসিস্টেন্সি কেমন হতে পারে, ডিফারেন্ট টাইপ অফ কনসিস্টেন্সি আছে, লাইক ফার্ম হতে পারে, সফট হতে পারে, হার্ড হতে পারে। ইউজুয়ালি ক্রনিক লিভার ডিজিজে কি হয়, ক্রনিক লিভার ডিজিজে ইউজুয়ালি হার্ড লিভার পাওয়া যাবে এবং নন টেন্ডার একটা লিভার থাকবে। সো আমার যদি সিএলডি পেশেন্ট থাকে আমার মাথায় থাকতে হবে যে একটা নন টেন্ডার লিভার থাকবে, হার্ড লিভার থাকবে, ফার্ম কনসিস্টেন্সি টেন্ডারনেস থাকলে আমি আদার দেন সিএলডি আদার আরও কিছু কজ থাকে টেন্ডার লিভারে সেটা চিন্তা করবো। লিভার স্প্যানটা আমি মেজার করে নিব। সারফেসটা আমার কেমন থাকবে, সারফেসটা আমার স্মুথ হইতে পারে, রাফ হইতে পারে, দ্যাট ইজ ইরেগুলার হইতে পারে, টেন্ডার থাকতে পারে, নন টেন্ডারও থাকতে পারে। সো লিভার হেপাটোমেগালি পাইলে আমরা আমাদেরকে প্রতিটা পয়েন্টে একটু একটু করে দেখে নিতে হবে মার্জিনটা কেমন, কনসিস্টেন্সিটা কেমন, টেন্ডারনেসটা কেমন, সারফেসটা কেমন, অ্যান্ড মেজার দ্য লিভার স্প্যান। সো এই জিনিসগুলো শেষ করলে আমার এক্সামিনেশনটা কমপ্লিট হয়ে যাবে। এক্সামিনেশন কমপ্লিট হওয়ার পরে আমি যখন শর্ট কেস চলে যাব, এখানে একটা পিকচার দেখানো আছে, দেখানো হাউ টু মেজার দ্য লিভার স্প্যান, হাউ টু সি হেপাটিক ব্রুইড। আমরা জাস্ট পিকচারগুলো দেখে নিছি। যখন আমার টোটাল এক্সামিনেশনটা শেষ হয়ে যাবে তখন আমাকে এক্সামিনার কি জিজ্ঞেস করবে, এক্সামিনার আমাকে বলবে টেল ইউর ফাইন্ডিং অর ডেসক্রাইব ইউর ফাইন্ডিং। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, কারণ যে কোনো কেস আমরা যখন প্রেজেন্ট করি সেখানে প্রেজেন্টেশনটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ইস্যু। কারণ প্রেজেন্টেশন যত ভালো হবে, যত ফ্লুয়েন্ট হবে, আমার পরীক্ষার জন্য সেটা মার্কিংটাও সেভাবে ভালো হবে। সো আমরা সবাই প্রেজেন্টেশনের ব্যাপারটাতে একটু খেয়াল করবো। আমরা অনেক সময় দেখা যাচ্ছে এক্সামিনেশনটা প্রপার ওয়েতে করতেছি কিন্তু প্রেজেন্টেশনটা কি হচ্ছে, প্রেজেন্টেশনটা আমরা সেভাবে সুন্দর করে করতে পারতেছি না। সো সেখানে আমাদের মার্কিংটা কমে যাচ্ছে। সো প্রেজেন্টেশনে অবশ্যই আমাকে এভাবে বলতে হবে যে সুপারফিশিয়াল পালপেশন এবং ডিপ পালপেশনটা আলাদা আলাদা করে বললে খুবই ভালো। যদি না পারি অসুবিধা নেই, বাট এভাবে যদি বলা হয় আমরা চেষ্টা করবো ঠিক এইভাবে বলার জন্য যে যখন আমরা হেপাটোমেগালি পাইলাম
যে in superficial palpation of abdomen reveals that temperature of abdomen is normal, no tenderness, or if there is tenderness then said it is tender, hyperesthesia and rigidity. So যদি থাকে তাহলে বলবো, না থাকলে বলবো যে no tenderness, no hyperesthesia, no rigidity. In deep palpation কি বলবো আমরা? In deep palpation liver is enlarged. Suppose liver is enlarged, if it is more than 13 cm তখন আমরা সেটাকে enlarged বলতেছি। তাহলে আমরা ধরে নিই যদি যে it is 7 cm from right costal margin, তাহলে আমরা এভাবে বলবো যে in deep palpation liver is enlarged 7 cm from right costal margin at mid-clavicular line and suppose এটা 5 cm from xiphoid process, আমরা দুই জায়গাতেই স্প্যানটা মেজার করি, তাইলে 5 cm from xiphoid process which is কি হতে পারে? টেন্ডার হতে পারে, নন টেন্ডার হতে পারে, having regular or irregular surface। আর কি কনসিস্টেন্সি কি হতে পারে? ফার্ম হতে পারে, হার্ড হতে পারে কনসিস্টেন্সি, শার্প আর অর রাউন্ডেড মার্জিন, হোয়াট এভার উই ফাউন্ড। সো যেগুলো আমরা পাবো প্রত্যেকটা পয়েন্টকে আমার পয়েন্ট আউট করে করে বলতে হবে, কোনো পয়েন্ট যেন মিস না হয়, কারণ হেপাটোমেগালি পাইলে আমাকে অবশ্যই তার সারফেস, তার বর্ডার, তার কনসিস্টেন্সি প্রতিটা জিনিসকে বলতে হবে, কোনো পয়েন্ট মিস করা যাবে না, সেজন্য এই ডেসক্রিপশনটা ইম্পর্টেন্ট। তারপরে আমার ডেসক্রিপশন কিন্তু শেষ হবে না যতক্ষণ না পর্যন্ত আমি কি করি, আমি ফাইনালি আমি পারকাশন নোটটা বলবো এবং অস্কালটেশনের ফাইন্ডিংটা বলবো। তাহলে পারকাশন নোটটা কি হবে? পারকাশন নোটটা আমরা ইউজুয়ালি এভাবে বলবো, আপার বর্ডার অফ লিভার ডালনেস ইজ ইন দ্য রাইট, ইউজুয়ালি কি থাকে 5/5 or 6 ইন্টারকোস্টাল স্পেস, হোয়াট এভার আমরা যেটা পাবো পরীক্ষায় সেটা আমরা বলবো। তাহলে upper border of liver dullness is in the right, suppose it is in the 5th intercostal space, so upper border of liver dullness is in the right 5th intercostal space, and there is, if there is hepatic bruit then there is hepatic bruit, if there is no hepatic bruit then there is no hepatic bruit। সো এতটুকু বলার পরে কি হবে, আমার ডেসক্রিপশনটা কমপ্লিট হয়ে যাবে। ডেসক্রিপশন কমপ্লিট হওয়ার পরে, এক্সামিনেশন শেষ হয়ে গেল, ডেসক্রিপশন কমপ্লিট হওয়ার পরে আমার কি করতে হবে, তখনই আমার চলে যাবো আমরা কোয়েশ্চেন আনসার সেশনে। হেপাটোমেগালি থাকলে কিছু কিছু কমন কোয়েশ্চেন, যে কোনো সব কেসেই আমাকে প্রেজেন্টেশনের পরে কিছু কোয়েশ্চেন থাকবে, খুব বেশি কোয়েশ্চেন থাকে না, দুইটা বা একটা কোয়েশ্চেন ইউজুয়ালি প্রতিটা সব কেসেই আমাদেরকে করা হয়। তাহলে কোয়েশ্চেন আনসারে কি হবে, এখানে চলে যাব আমরা। কোয়েশ্চেন কি হতে পারে, প্রথমে আমাকে জিজ্ঞেস করতে পারে হোয়াট আর দ্য কজেস অফ হেপাটোমেগালি। সো ফার্স্ট কোয়েশ্চেন মেবি কজেস অফ হেপাটোমেগালি। হেপাটোমেগালি কজকে আমরা অনেকভাবেই বলতে পারি, এটা টেন্ডার হেপাটোমেগালি হতে পারে, নন টেন্ডার হেপাটোমেগালি হতে পারে, ইন জেনারেলি আমরা বলতে পারি ইনফেক্টিভ, নন ইনফেক্টিভ এভাবে বলতে পারি। সো আমরা ডিফারেন্ট ওয়েতে বলতে পারি। যদি আমি টেন্ডার লিভার পাই দেন আমি শুরু করে দেবো টেন্ডার হেপাটোমেগালি থেকে, যদি নন টেন্ডার পাই তাহলে নন টেন্ডারের কজগুলোকে আমি আগে বলে ফেলবো। তাহলে টেন্ডার হেপাটোমেগালিতে আমার কি কি কজ আছে? টেন্ডার হেপাটোমেগালিতে এখানে পিকচারটা কিছুটা দেখানো আছে, লাইক টেন্ডার হেপাটোমেগালি মে বি ডিউ টু acute viral hepatitis, most important cause, then it may be due to liver abscess। liver abscess কিভাবে হয়? liver abscess হতে পারে এটা পায়োজেনিক হতে হবে, এটা অ্যামিবিক, হোয়াটএভার দ্য রিজন ইট মে বি ডিউ টু liver abscess। তারপরে কি হেপাটোসেলুলার কার্সিনোমা, এটা একটা ইম্পর্টেন্ট রিস্ক কজ। দেন ক্রনিক কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলিওর, যেখানে আমরা টেন্ডার লিভার পাই। আর একটা কন্ডিশন আছে যেটা হচ্ছে হেপাটিক আউটফ্লো অবস্ট্রাকশন হয়। সো হেপাটিক আউটফ্লো অবস্ট্রাকশনে কি হতে পারে? বার্চিয়ারি সিনড্রোম, একটা সিনড্রোম থাকে, এটা রেয়ারলি পাওয়া যায় বাট আমাদেরকে জানতে হবে। সো টেন্ডার হেপাটোমেগালি কজগুলো যদি আমরা চিন্তা করি অ্যাকর্ডিং টু ইম্পর্টেন্স, আমাকে অ্যাটলিস্ট এই 3-4টা কজ মাস্ট টু সে, মানে এটা আমাকে বলতেই হবে যে ইট মে বি অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস, লিভার অ্যাবসেস, হেপাটোসেলুলার কার্সিনোমা, কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলিওর অ্যান্ড বার্চিয়ারি সিনড্রোম। তারপরে যদি লিভারটা টেন্ডার না থাকে দেন আমাদের নেক্সট চলে আসবে নন টেন্ডার হেপাটোমেগালি। সো নন টেন্ডার হেপাটোমেগালি অনেকগুলো কজ আছে, তার মধ্যে থেকে কিছু ইম্পর্টেন্ট কজ আমরা একটু বলবো। লাইক নন টেন্ডার হেপাটোমেগালি কেন হতে পারে? মেবি ডিউ টু ক্রনিক ম্যালেরিয়া, ক্রনিক কালাজ্বর হতে পারে, তারপর হচ্ছে মায়োলোফাইব্রোসিস হতে পারে, ফ্যাটি লিভারে হতে পারে, দেন পলিসিস্টিমিয়া রুব্রা বেরাতে হতে পারে, লিভার সিস্টিক ডিজিজ অফ দ্য লিভার লাইক পলিসিস্টিক লিভারে হতে পারে, যে কোনো ম্যালিগনেন্সি, হেমাটোলজিক্যাল ম্যালিগনেন্সিতে হতে পারে। হেমাটোলজিক্যাল ম্যালিগনেন্সিগুলো কি কি? লাইক লিউকেমিয়াতে হতে পারে, লিম্ফোমাতে হতে পারে, অ্যান্ড সেকেন্ডারিজ ইন দ্য লিভার। সো প্রাইমারি কন্ডিশন যদি থাকে হেপাটোসেলুলার কার্সিনোমা, সেখানে লিভারটা টেন্ডার থাকবে, এবং সেকেন্ডারি যদি লিভারে থাকে তাহলে সেটা নন টেন্ডার থাকবে। এটা দিয়ে কিন্তু আমরা অনেক সময় ডিফারেন্সিয়েট করতে পারি, ম্যালিগনেন্সি চিন্তা করলে এটা হোয়েদার ইট ইজ প্রাইমারি অর সেকেন্ডারি, আমরা টেন্ডারনেসটা দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি যে yes it is primary or no it is not primary। সো নন টেন্ডার হেপাটোমেগালির অনেকগুলো কজের মধ্যে ইম্পর্টেন্ট কজগুলো আমাদেরকে বলতে হবে, স্পেশালি ম্যালেরিয়া, কালাজ্বর, সেকেন্ডারিজ ইন দ্য লিভার, এই জিনিসগুলো জানতে হবে। যদি আমাকে এইভাবে না জিজ্ঞেস করে জাস্ট এজ এ হোল একটা
হেপাটোমেগালি কজগুলো জানতে চাই, তাইলেও আমাদের আরো কিছু কজ থাকে হেপাটোমেগালি। লাইক আমি আগে একটু বলছি যে লিভার ডিজিজের কারণে হতে পারে, লিভার ছাড়াও আমার আদার দেন লিভার ডিজিজ আমার কি হতে পারে, লিভার পালপেবল হতে পারে। সো সেগুলো কি আমার কার্ডিয়াক কন্ডিশনের কারণে হতে পারে, কোনো ম্যালিগন্যান্ট ডিজিজে হতে পারে, হেমাটোলজিক্যাল কোনো কন্ডিশনে হতে পারে, হেপাটিক আউটফ্লো অবস্ট্রাকশন থাকলে সেটাতেও হইতে পারে, কোনো ইনফিল্ট্রেটিভ ডিজিজ থাকলে সেখানেও হইতে পারে। তো ইনফিল্ট্রেটিভ ডিজিজ মানে কি, ইনফিল্ট্রেটিভ ডিজিজ এখানে হচ্ছে লাইক কমন যেটা হচ্ছে সেটা হচ্ছে সার্কোইডোসিস, যেটা আমাদেরকে মনে রাখতে হবে, অ্যামাইলোইডোসিস নেক্সট, বা হেপাটিক আউটফ্লো অবস্ট্রাকশন আমরা আগেই বলছি যে বার্চিয়ারি সিনড্রোম হতে পারে, হেমাটোলজিক্যাল ডিজিজগুলো বলছি লিউকেমিয়া হতে পারে, লিম্ফোমা হতে পারে, মায়োলোফাইব্রোসিস হতে পারে, পলিসাইথেমিয়া হতে পারে। ম্যালিগন্যান্সিতে অবশ্যই হেপাটোমেগালি হয় লাইক প্রাইমারি হেপাটোসেলুলার কার্সিনোম অথবা সেকেন্ডারি মেটাস্টেসিস, অথবা যে কোনো যদি সিস্ট থাকে তাইলে হতে পারে। আর লিভার ডিজিজ যেটা অবশ্যই আমাদের ইম্পর্টেন্ট, সেখানে অ্যাকুট ভাইরাল হেপাটাইটিস, লিভার অ্যাবসেস। আর সিএলডিতে আমরা কখন লিভার পাবো, সিএলডিতে আমরা একটু আগে বলছি যে ইউজুয়ালি সিএলডিতে কি হয়, সিএলডিতে হার্ড লিভার থাকবে এবং নন টেন্ডার থাকবে। সিএলডি পেশেন্টে যদি আমরা লিভার পালপেবল পাই, তাহলে সেটা ধরে নিতে হবে সেটা ইট মে বি ডিউ টু অ্যালকোহলিক or liver disease or it may be due to hemochromatosis। তার মানে কি সিএলডি কেন হয়েছে এখানে, এই পেশেন্টের সিএলডি মে বি ডিউ টু অ্যালকোহলিজম অর মে বি ডিউ টু হেমোক্রোমাটোসিস। এই জিনিসটা আমাকে মাথায় রেখে বলতে হবে। এখানে একটু টেন্ডার নন টেন্ডারের কজটাকে একটু ইলাবোরেট করা হয়েছে, জাস্ট আগে যেগুলো বলছি তার থেকে একটু দু একটা কজ একটু বেশি আছে। সো আমরা এই স্লাইডটা একটু দেখে নিতে পারি যে কেন টেন্ডার হয়, কেন নন টেন্ডার হয়। যখনই আমার কজেস অফ হেপাটোমেগালি যদি বলে ফেলি, ফার্দার আমাকে কিছু কোশ্চেন করতে পারে। ফার্দার কোশ্চেন কি হইতে পারে, ফার্দার কোশ্চেন হবে হোয়াট এলস ইউ ওয়ান্ট টু সি বা হোয়াট রিলেভেন্ট ইউ ওয়ান্ট টু সি। সো একটা পেশেন্টের হেপাটোমেগালি পাইলে আমি আর কি দেখতে চাই, যদিও আমাকে এখানে হোয়াট এলস ইউ ওয়ান্ট টু সি যদি জিজ্ঞেস করে, সো আমাকে ব্যাক টু মাই কোশ্চেন, আমাকে প্রথম কোশ্চেনে ফিরে যেতে হবে যে আমাকে কাছে কি জানতে চাইছিল। যদি আমাকে বলে যে অনলি পালপেট দ্য লিভার, দেন আমি যদি হেপাটোমেগালি পাই, তারপরে যদি বলে হোয়াট এলস ইউ ওয়ান্ট টু সি, তখন আমি কি বলবো, আই ওয়ান্ট টু সি other organ like I want to see spleen, I want to see shifting dullness whether there is ascites or not, and I want to see testicular atrophy plus আর কি বলবো যে জেনারেল এক্সামিনেশন ফাইন্ডিং। তাহলে যদি শুধুমাত্র লিভার পালপেট করতে বলে তাহলে আমি এই পয়েন্টগুলো বলবো। বাট যদি আমাকে বলে এক্সামিন দ্য অ্যাবডোমেন, তার মানে কি বাকি অর্গানগুলো আমার দেখা শেষ হয়ে গেছে, তখন আমি রিলেভেন্টটা কি দেখে নেবো, তখন আমি জেনারেল এক্সামিনেশনে কিছু রিলেভেন্ট ফাইন্ডিং দেখে নেবো। যখনই আমি রিলেভেন্ট ফাইন্ডিং গুলো বলবো, আমাকে কি করতে হবে, জানতে হবে যে কেন আমি এটা দেখতে চাই। সো জেনারেল এক্সামিনেশনে আমরা একটা হেপাটোমেগালি পাইলে কি কি পয়েন্ট দেখি। হেপাটোমেগালি পাইলে জেনারেল এক্সামিনেশন ইউজুয়ালি আমরা অ্যানিমিয়া দেখি, জন্ডিস দেখি, টেম্পারেচার দেখি, লিম্ফ নোডটা দেখি, দেন আমরা কি দেখি, আমরা বনি টেন্ডারনেসটা দেখি, এন্ড জেবিপিটা দেখি। আর আমরা কি দেখি, নেক্সট আমরা দেখি স্টিগমাটা অফ সিএলডি। সো আমাকে প্রত্যেকটা জিনিস জানতে হবে কেন আমি অ্যানিমিয়া দেখবো। নেক্সট আমাকে কোশ্চেন করতে পারে হোয়াই ইউ ওয়ান্ট টু সি অ্যানিমিয়া, হোয়াই ইউ ওয়ান্ট টু সি জন্ডিস, লাইক এভাবে আমাকে প্রতিটা পয়েন্ট ধরে ধরে কোশ্চেন আসতে পারে। সো আমি অ্যানিমিয়া বলে আমি স্টপ করবো, কারণ আমি কোশ্চেনটাকে ইনভাইট করবো। যখনই আমাকে বলবে হোয়াই ইউ ওয়ান্ট টু সি অ্যানিমিয়া, তখন আমি বলবো মেবি ডিউ টু, বিকজ কেন অ্যানিমিয়া থাকতে পারে এখানে, লিউকেমিয়া হতে পারে, লিম্ফোমা হতে পারে, কালাজ্বর হতে পারে, যেগুলোতে কি হতে পারে, অ্যানিমিয়া থাকতে পারে। জন্ডিস আমি কেন দেখবো, ভাইরাল হেপাটাইটিস হলে, যদি লিভার অ্যাকুট ভাইরাল হেপাটাইটিস হয় সেক্ষেত্রে পেশেন্টের ইকটেরিক থাকবে, সো আমাকে জন্ডিসটা দেখে নিতে হবে। টেম্পারেচার আমি কেন দেখবো, আমরা আগে কজের মধ্যে বলে ফেলছি অ্যাবসেস, কালাজ্বর, এগুলোর কারণে আমরা কি হয় টেম্পারেচারটা রাইজ করে, সো আমি সেখানে টেম্পারেচারটা দেখে নিব। আমি লিম্ফ নোডটা কেন দেখবো, লিউকেমিয়া লিম্ফোমাতে আমার লিম্ফ নোড পাইতে পারি, সো আমি লিম্ফ নোডটা দেখে নিব। বনি টেন্ডারনেসটা দেখে নিব, কোনো ম্যালিগন্যান্সির কারণে, স্পেশালি লিউকেমিয়াতে আমরা বনি টেন্ডারনেস পাই, সো এটা দেখে নিব। জুগুলার ভেনাস প্রেশারটা আমাকে দেখতে হবে, কেন দেখতে হবে জুগুলার ভেনাস প্রেশার, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার হলে জেবিপিটা আমার রেজড হবে, সো আমাকে জেবিপিটা দেখতে হবে। নেক্সট হচ্ছে স্টিগমাটা অফ সিএলডি, আমি স্টিগমাটা অফ সিএলডি বলে স্টপ থাকবো। তারপর আমাকে জিজ্ঞেস করবো হোয়াট আর দ্য স্টিগমাটা অফ সিএলডি, কারণ একসাথে সবকিছু বলে দিলে কোশ্চেনের জন্য আমি তাকে ইনভাইট করতে পারবো না, সো আমাকে নিজেকেই কোশ্চেন ইনভাইট করতে হবে। কোশ্চেন স্টিগমাটা অফ সিএলডি কি হতে পারে, লাইক জন্ডিস, হেপাটিক ফেসিস, স্পাইডার নেভি, গাইনোকোমেশিয়া, এডিমা, পামারিরেতেমা এন্ড লিউকোনাইকে। আমরা আরো ডিটেলস একটু বলবো, বাট জাস্ট একটু হাইলাইট করতেছি হোয়াট আর দ্য স্টিগমাটা অফ সিএলডি। এইভাবে এই কোশ্চেনের পরে ইউজুয়ালি তার শর্ট কেসে খুব বেশি কোশ্চেন থাকে না, দুইটা বা একটা থাকে, কারণ আমাদের অনেকগুলো শর্ট কেস করতে হবে, সো কোশ্চেন আনসার সেশনটা খুব থাকে না। সেখানে আমরা হচ্ছে এক্সামিনেশন প্রসিজারটা ঠিক আছে কিনা, ফান্ডিংটা লোকেট করা গেছে কিনা, সেটাই আমরা বেশি দেখি। বাট তারপরেও যদি আরো ফার্দার কোশ্চেনে চলে যায়, তাহলে আমাকে নেক্সট কি কোশ্চেন করতে পারে, নেক্সট হচ্ছে হোয়াট ইনভেস্টিগেশন ইউ ওয়ান্ট।
নেক্সট আমাকে কি কি ইনভেস্টিগেশন করতে চাই সেটা দেখতে পারে। সো একটা হেপাটোমেগালি পাইলে আমরা কি ইনভেস্টিগেশন করবো সেটা আমরা একটু চিন্তা করি। একটা যখনই আমরা পেশেন্টের হেপাটোমেগালি পাবো, আমাদের ফার্স্ট কি করতে হবে, আমাদের ফার্স্ট তার লিভার স্ট্যাটাসটা দেখে নিতে হবে। দেন আমাদেরকে ডায়াগনোসিসটা এস্টাবলিশ করতে হবে। দেন ফাইন্ড আউট দ্য প্রাইমারি সাইট ওয়াই দেয়ার ইজ হেপাটোমেগালি। যদি কোনো সেকেন্ডারি মেলিগনেন্সি থাকে আমাকে প্রাইমারি সাইটটা লোকেট করতে হবে। টিউমার মার্কার, ইফ ইট ইজ প্রাইমারি হেপাটোসেলুলার কার্সিনোমা অর ওয়েদার ইট ইজ প্রাইমারি অর সেকেন্ডারি, সেটা দেখার জন্য আমাকে টিউমার মার্কারটা দেখে নিতে হবে। আমাকে আদার জেনারেল স্ট্যাটাসটা দেখে নিতে হবে। তাইলে আমি ইনভেস্টিগেশন করব। মোটামুটি এতটুকু হলে আমার একটা শর্ট কেস হয়ে যাবে। সো কেন কোন ইনভেস্টিগেশন করব সেটাও আমরা যদি ডিটেলসে জানি তাহলে ভালো। বাট ইনভেস্টিগেশন কি করব সেটা আমাকে জানতে হবে, এবং কেন কিছু বেসিক ইনভেস্টিগেশন আমি কেন করব সেটাও আমাকে জানতে হবে। লিভার ফাংশন আমি করলে কোন লিভার ফাংশনটা করব, ডায়াগনোসিস দেখার জন্য আমি কনফার্ম করার জন্য আমি কোন ইনভেস্টিগেশনটা করবো। লাইক আমি কি করতে পারি, একটা আল্ট্রাসোনোগ্রাম করতে পারি, যেটা বেশি ইম্পর্টেন্ট। আমি একটা ফাইন নিডিউল অ্যাসপিরেশন সাইটোলজি করতে পারি ডায়াগনোসিসটা এস্টাবলিশ করার জন্য। তাহলে এতটুকু হলে মোটামুটি আমার হেপাটোমেগালি একটা শর্ট কেস যদি থাকে শেষ হয়ে গেল। নেক্সট আমরা যে শর্ট কেসটা ডিসকাশন করব সেটা হচ্ছে স্প্লিনোমেগালি। সিএলই পেশেন্টের স্প্লিনোমেগালিটা ইনভেরিয়েবলি থাকে, খুবই কমন। যেগুলো সাধারণত আমাদের ওয়ার্ডে আসে সেগুলো কি হয়, ডিকম্পেনসেটেড সিএলডি থাকে। ক্রনিক লিভার ডিজিজ সাধারণত ডিকম্পেনসেশন নিয়ে হসপিটালাইজড হয়, আদারওয়াইজ পেশেন্ট তো হসপিটালাইজড হবে না। সো সেই পেশেন্টদের কি হয়, স্প্লিনোমেগালিটা পাওয়া যায়। স্প্লিনোমেগালি যখনই আমার থাকবে, কোয়েশ্চেন আমার আগের মতোই সেম। আইদার কোয়েশ্চেন থাকবে যে এক্সামিন দ্য স্প্লিন অর পালপেট দ্য স্প্লিন, অর কোয়েশ্চেন থাকবে এক্সামিন দ্য অ্যাবডোমেন এন্ড ফাইন্ড আউট দ্য ফাইন্ডিংস। সো হোয়াট এভার দ্য কোয়েশ্চেন, আমাকে কি করতে হবে, এক্সামিনেশনটা শুরু করে দিতে হবে। এক্সামিনেশন প্রসেস লাইক দিস, আমাকে রাইট সাইডে যাইতে হবে, ইন্ট্রোডিউস করতে হবে, কনসার্ন নিতে হবে, and then ask the patient whether there is any pain or not. দেন পেশেন্টকে আমার এক্সপোজ করতে হবে। এক্সপোজ করার পরে স্প্লিন এক্সামিনেশনে আমি প্রথমে কি করব, টার্ন দ্য পেশেন্ট টু দ্য, পেশেন্টের হেডকে আমি তো লেফট সাইডে নিয়ে নিলাম, এন্ড দেন পেশেন্টকে আমি আগের মতো সেম ইনস্ট্রাক্ট করে দিব টু টেক ডিপ ব্রেথ এন্ড কিপিং দ্য মাউথ ওপেন। দেন আমি কি করব, আমার লেফট হ্যান্ডটাকে ওভার দ্য লেফট thoracic cage of the patient and give support the patient, দিয়ে আমি রাইট হ্যান্ড দিয়ে এক্সামিনেশনটা শুরু করে দেবো। রাইট হ্যান্ডটা আমি কই প্লেস করব, রাইট হ্যান্ডটা আমি রাইট ইলেক ফোসাতে প্লেস করবো। রাইট ইলেক ফোসাতে প্লেস করার পরে আমি পামার সারফেস দিয়ে প্রেস করে আমি পালপেশন করে, আমার ডিরেকশনটা থাকবে টুয়ার্ড দ্য আম্বিলিকাস হয়ে আমি যাব। সো আমি কি করব, পামার সারফেস অফ দ্য হ্যান্ডটা কি ফ্ল্যাট রেখে আমি পালপেশনটা শুরু করে দিব। এবং যখনই কি হবে যে পেশেন্টের ইন্সপিরেশনের সময় আমি ইনওয়ার্ড এবং ফরওয়ার্ড প্রেশার দিতে থাকবো, এবং এক্সপিরেশনের সময় আমি আবার ফরওয়ার্ড প্রেশারটা দিব, দিয়ে আমি টিপ অফ দ্য ফিঙ্গারকে আনটিল আমি স্ক্রিনের কন্ট্যাক্টে না নিয়ে আসতে পারতেছি আমি পালপেট করে যাব। পালপেশনের পরে কি হবে, এখানে আমি স্ক্রিন পর্যন্ত যদি পাই আমি ট্রাই করব যে ফুল ইন্সপিরেশনে আমি স্ক্রিনটা পাচ্ছি কিনা। ইফ স্ক্রিন আমরা পাইলাম না, পালপেট করে গেলাম, আমি আপ টু লেফট কোস্টাল মার্জিন পর্যন্ত চলে গেলাম, কোস্টাল মার্জিনে যাওয়ার পরে আমি স্ক্রিনটা পাই নাই। দেন কি করতে হবে, দেন আমাকে আবার পেশেন্টকে ল্যাটারালি পজিশন করতে হবে। পেশেন্টকে আমি রাইট ল্যাটারাল পজিশনে নিয়ে আসবো। তাহলে পেশেন্টকে বলবো রাইট ল্যাটারাল পজিশনে নিয়ে আসার জন্য। রাইট ল্যাটারাল পজিশনে যখন পেশেন্ট আসবে তখন আমরা কি করি, তার রাইট লেগটাকে আমরা এক্সটেন্ড করি আর লেফট লেগটা নি জয়েন্টটাকে আমরা ফ্লেক্স করি। রাইট লেগটাকে এক্সটেন্ড করে দিলাম এবং লেফট নি জয়েন্টটাকে ফ্লেক্স করে আমি আবার পালপেট করলাম। ঠিক আছে, পালপেট করার পরে আমি স্ক্রিনটা পালপেবল কিনা সেটা দেখে নিব। আমরা জানি স্ক্রিন যদি যতক্ষণ পর্যন্ত হিউজলি এনলার্জ না হয়, দ্যাট ইজ মডারেট স্প্লিনোমেগালি অর হিউজ স্প্লিনোমেগালি না হলে ইউজুয়ালি স্ক্রিনটা পালপেবল হবে না। জাস্ট পালপেবল স্ক্রিনটা ইউজুয়ালি পাওয়া যায় না। স্ক্রিন পালপেবল হইতে গেলে 2 টাইমস দেন নর্মাল হইতে হয়, তাইলে 2x নর্মাল হলে স্ক্রিনটা ইউজুয়ালি পালপেবল হবে। সো যখনই আমি স্ক্রিনটা পেয়ে যাব, আমি কি কি জিনিস দেখে নিব, আমি তার স্প্লিনিক নচ আছে কিনা সেটা দেখে নিব, আমি সারফেসটা দেখে নিলাম, টেন্ডারনেসটা দেখে নিলাম, কনসিস্টেন্সিটা দেখে নিলাম, এবং আমি ফিঙ্গার ইনসাইনেশনটা দেখে নিব যে ইনসাইনেশন করা যাচ্ছে কিনা না। কারণ আমি সেখানে ডিফারেন্সিয়েট করতে পারবো ওয়েদার ইট ইজ কিডনি অর স্প্লিন, আমি সেটাতে একটু পরে আসতেছি। সো আমি যখন সবগুলো ফাইন্ডিং দেখে নিলাম, নেক্সট আমাকে বলবে ডেসক্রাইব ইউর ফাইন্ডিং। জাস্ট আগের মতো হেপাটোমেগালির মতোই আমাকে বলা হবে যে ডেসক্রাইব ইউর ফাইন্ডিং। সো ফাইন্ডিং উইল বি লাইক দ্যাট। কি বলবো সেখানে, যে পালপেশন অফ অ্যাবডোমেন রিভিলস দ্যাট স্প্লিন এনলার্জ like 10 centimeter or 8 centimeter, usually 8 এর উপরে না হলে স্প্লিনটা পালপেবল হবে না। সো
10 centimeter from coastal margin at anteroxillary line in right iliac fossa or along its long axis, whatever, যেকোনো একটা বললেই হবে। মার্জিন কি আছে? মার্জিন রাউন্ডেড, নন টেন্ডার or টেন্ডার। টেন্ডার আমরা সাধারণত থাকে না, কম, বাট নন টেন্ডার, সিএলডি নন টেন্ডার, স্প্লেনোমেগালি থাকবে। সো মার্জিন ইজ রাউন্ডেড হুইচ ইজ নন টেন্ডার, সারফেস ইজ ফার্ম ইন কনসিস্টেন্সি, এবং বলতে হবে কি ডাল অন পারকাশন এন্ড দেয়ার ইজ, ইফ দেয়ার ইজ স্প্লেনিক রাব দেন দেয়ার ইজ স্প্লেনিক রাব, যদি না থাকে তাইলে দেয়ার ইজ নো স্প্লেনিক রাব। তাইলে এতটুকু বলার পরে আমার কি হবে? আমার ফাইন্ডিংটা কমপ্লিট হয়ে যাবে। যখন আমি ডেসক্রিপশন করে দেবো তার মানে আমার ফাইন্ডিংটা কমপ্লিট হয়ে গেল। এক্সামিনেশন শেষ করার পর আমাকে সুন্দর করে ফাইন্ডিংটা বলতে হবে। নেক্সট আমাকে কোয়েশ্চেন আনসার সেশনে চলে যাব। সো ফাইন্ডিং এখানে কিছুটা পিকচার দেখানো আছে যে কিভাবে স্প্লেনিক এনলার্জমেন্টটা সাধারণত কতটুকু হয়। যে টিপ অফ দ্য টিপ এনলার্জমেন্ট যদি আমরা চিন্তা করি তাহলে জাস্ট 1 to 2 সেন্টিমিটার যদি হয় তাহলে জাস্ট পালপেবল স্প্লেন হবে। মডারেট এনলার্জমেন্ট আমরা কখন বলি? মডারেট সাধারণত আমরা 3 to 7 সেন্টিমিটার হলে বলি। 8 সেন্টিমিটারের উপরে চলে গেলে সেটা হচ্ছে হিউজ এনলার্জমেন্ট অফ স্প্লেন। তাহলে মোর দেন 8 সেন্টিমিটার হলে সেটা হিউজ এনলার্জমেন্ট, সেখানে আম্বেলিকাসটা ক্রস করে চলে আসবে। নেক্সট আমরা এখানে একটা পিকচার দেখানো হয়েছে যে কিভাবে আমরা স্প্লেনটাকে পারকাস করি। স্প্লেনিক পারকাশন ইউজুয়ালি আমরা শুরু করবো লেফট কোস্টাল মার্জিন থেকে টুয়ার্ড দ্য আম্বেলিকাস। আমরা উপর থেকে শুরু করে নিচে নামবো এবং লেফট সাইড থেকে শুরু করে লেফট কোস্টাল মার্জিন থেকে শুরু করে আমরা নিচের দিকে চলে আসবো। তাহলে স্প্লেনিক পারকাশনটা কিভাবে হয় এটা একটু মাথায় রাখতে হবে, কারণ যখনই আমি স্প্লেনোমেগালি পাবো আমাকে পারকাস করতে হবে। স্প্লেনোমেগালি পাইলে স্প্লেনোমেগালির সাথে সাথে কিছু কোয়েশ্চেন চলে আসে। এখানে স্প্লেনোমেগালি কি সেটা তো আমরা সবাই জানি, এনলার্জমেন্ট অফ স্প্লেন, বাট এটার সাথে সাথে একটা কোয়েশ্চেন কমন যেটা হচ্ছে হোয়াট ইজ হাইপারস্প্লেনিজম, যেটা আমরা হয়তো সবাই জানি। হাইপারস্প্লেনিজমটা কি? অনেক সময় এটা জিজ্ঞেস করে হোয়াট ইজ হাইপারস্প্লেনিজম। সো হাইপারস্প্লেনিজম মানে কি? হাইপারস্প্লেনিজম হচ্ছে প্যানসাইটোপেনিয়া হয়ে যাবে পেশেন্টের। দ্যাট মিনস পেশেন্টের সবগুলো সেল কাউন্ট কমে যাবে ডিউ টু এনলার্জমেন্ট অফ দ্য স্প্লেন। স্প্লেন বড় হওয়ার কারণে রেড সেল ডিস্ট্রাকশন হবে এবং বাকি সেলগুলোর ডিস্ট্রাকশন হবে, সেখান থেকে প্যানসাইটোপেনিয়া হবে, সেটাই হচ্ছে হাইপারস্প্লেনিজম। তো তাহলে যখন আমরা স্প্লেনোমেগালি পাবো আমরা ব্লাড পিকচারে প্যানসাইটোপেনিয়া পাইতে পারি, এটা আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট আমাদেরকে স্প্লেনোমেগালি পাইলে যেটা বলবে সেটা হচ্ছে যে হোয়াই নট দিস ইজ কিডনি, বা হাউ টু ডিফারেন্সিয়েট বিটুইন স্প্লিন অ্যান্ড কিডনি। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর বেডসাইড। বেডসাইড এটা কমনলি সবাইকে জিজ্ঞেস করা হয়, আমরা সবাই এটা জানি, আনসারটা আমরা অনেকবার পড়ছি, এটা থার্ড ইয়ার থেকে বলা হয়েছে অনেকবার। কিছু কিছু ডিফারেন্সিয়েটিং পয়েন্ট থাকে, সেই পয়েন্টগুলো দিয়ে আমরা আইডেন্টিফাই করবো whether it is spleen or kidney. লাইক আমাকে কি কি পয়েন্টগুলো দেখতে হয়? সেখানে আমাকে ফিঙ্গার ইনসিনুয়েশন একটা পয়েন্ট দেখতে হয়, বায়োম্যানুয়ালি পালপেবল কিনা সেটা দেখতে হয়, পারকাশন নোটটা দেখে নিতে হয়, ডিরেকশন অফ এনলার্জমেন্টটা দেখে নিতে হয়, এবং মুভমেন্ট উইথ রেসপিরেশনটা দেখে নিতে হয়। তাইলে ফিঙ্গার ইনসিনুয়েশন টেস্টটা কি হয়? কিডনি হলে ফিঙ্গার ইনসিনুয়েশন টেস্টটা পসিবল হবে। বায়োম্যানুয়ালি কিডনিটা ইউজুয়ালি পালপেবল থাকে, আমরা সবাই জানি সেটা। পারকাশন নোট স্প্লিনের ক্ষেত্রে রেজোনেন্ট থাকে, কিন্তু কিডনিতে কি থাকবে? কিডনিতে স্প্লেনিক ডাল থাকবে এবং কিডনিতে রেজোনেন্ট থাকবে। আর মুভমেন্ট কোন দিকে এনলার্জমেন্ট হয় এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, কারণ কিডনি এনলার্জমেন্ট যদি হয় তাহলে সেটা ডাউনওয়ার্ড হবে, আর যদি স্প্লেন এনলার্জমেন্ট হয় তাহলে সেটা কি হবে? সেটা টুয়ার্ড দ্য আম্বেলিকাস হবে। সো এই পয়েন্টগুলো বলতে হবে। নেক্সট আমরা কি করবো? যখনই আমরা স্প্লেনোমেগালি পাবো আগের মতো সেম আমার কোয়েশ্চেন থাকবে হোয়াট আর দ্য কজেস অফ স্প্লেনোমেগালি। তাহলে স্প্লেনোমেগালি কজগুলো কি কি সেটাও একটু জানতে হবে। স্প্লেনোমেগালি অনেকগুলো কজ আছে, তার মধ্যে দেখে আমরা ইম্পর্টেন্ট গুলোকে একটু মনে রাখার চেষ্টা করবো, কারণ প্রত্যেকটা কজ আমার জানা সম্ভব না, বা অনেক সময় মনে থাকে না এক্সামিনেশন পারপাসে, বাট ইম্পর্টেন্ট গুলোকে আমরা হাইলাইট করবো যেন আমরা ইম্পর্টেন্ট গুলো মিস না হয়। সো ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো এখানে স্লাইডে একটু দেখা আছে, আমার মনে হয় সবাই একটু দেখে নিলে ভালো কি কি ইম্পর্টেন্ট কজেস অফ স্প্লেনোমেগালি আছে। ইউজুয়ালি কি হয়? কমন হচ্ছে ইনফেক্টিভ হইতে পারে, কনজেস্টিভ কজ হইতে পারে, কিছু হিমাটোলজিক্যাল কিছু কজ আছে, কিছু হিমাটোলজিক্যাল কিছু কানেক্টিভ টিস্যু ডিজিজ কজ কারণ আছে, এবং মিসেলিনিয়াস কিছু কারণ থাকে। তো তার মধ্যে ইনফেক্টিভ কজের মধ্যে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে ম্যালেরিয়া, ক্রনিক ম্যালেরিয়াতে থাকে, ক্রনিক কালাজ্বরে থাকে। কনজেস্টিভ কজের মধ্যে আমাদের যেটা বেশি ইম্পর্টেন্ট, যেটা ক্রনিক লিভার ডিজিজ, পোর্টাল হাইপারটেনশন। যখনই স্প্লেনোমেগালি থাকবে তখন তার মানে হচ্ছে দেয়ার ইজ এ পোর্টাল হাইপারটেনশন, অথবা নন সিরোটিক পোর্টাল হাইপারটেনশন হলেও স্প্লেনোমেগালি থাকতে পারে। তাইলে সিরোসিস উইথ পোর্টাল হাইপারটেনশন আর নন সিরোটিক পোর্টাল হাইপারটেনশন, স্প্লেনোমেগালি ইজ প্রেজেন্ট। হিমাটোলজিক্যাল কিছু কজ আছে,
কানেকটিভ টিস্যু ডিজিজের কজের মধ্যে সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস, রিউমাটয়েড আর্থ্রাইটিস এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কারণ ফর স্প্লেনোমেগালি। এছাড়া এভাবে আমরা বলতে পারি, আবার আমরা স্প্লেনোমেগালিকে আরেকটা ডিফারেন্ট ওয়েতেও বলতে পারি যে হিউজ স্প্লেনোমেগালি হতে পারে, জাস্ট পালপেবল স্প্লেনোমেগালি হতে পারে। সো হিউজ এই কজগুলো থেকে আমরা কিছু কিছু কারণ আছে যেগুলোতে হিউজ স্প্লেনোমেগালি পাওয়া যাবে, আবার কিছু কারণ আছে যেখানে জাস্ট পালপেবল একটা স্প্লেন পাবো, তাইলে সেটাও আমরা আলাদা করে নিব। কখন যদি আমরা জাস্ট পালপেবল স্প্লেন পাই তাহলে আমরা এক্সামিনেশন এক ধরনের কজ বলবো, যদি আমরা হিউজ স্প্লেনোমেগালি পাই তাহলে আমি এক ধরনের কজ বলবো। কারণ আমি যদি জাস্ট পালপেবল পাই এবং আমি যদি হিউজ স্প্লেনোমেগালি কজ দিয়ে শুরু করি সেখানে আমার এক্সামিনার বিরক্ত হয়ে যাবে। সো আমাকে এভাবে আনসার গুলো করতে হবে, যেভাবে যে স্ক্রিনটা আমি পাবো আমার ফাইন্ডিং অনুযায়ী আমাকে কোশ্চেন আনসারটা বলতে হবে। এখানে একটা স্লাইডে দেখানো হচ্ছে কি কি কারণে হিউজ স্প্লেনোমেগালি হতে পারে, কি কারণে জাস্ট পালপেবল স্প্লেনোমেগালি হতে পারে। আগের কজগুলোকে জাস্ট দুই ভাগে ভাগ করা হয়েছে, সো আমাকে এই স্লাইডটাও জানতে হবে। আমার মনে হয় সবাই একটু দেখে নিলে ভালো কি কি কারণে হয়। এখানে হিউজ স্প্লেনোমেগালি কজ দেওয়া আছে এবং জাস্ট পালপেবল স্প্লেনোমেগালি কজটাও দেওয়া আছে। সো এটা বলার পরে মোটামুটি আমার স্প্লেনোমেগালি থেকে তারপরে ইনভেস্টিগেশনে চলে যাবে। আমরা ইনভেস্টিগেশনটা একটু সবার শেষে আবার একটু বলবো, বাট শর্ট কেসে আর খুব বেশি কোয়েশ্চেন থাকবে না। সো শর্ট কেস একটা স্প্লেন পাইলে আমার এর বেশি কোয়েশ্চেন থাকবে না। নেক্সট আমরা যে শর্ট কেসটা ডিসকাশন করবো সেটা হচ্ছে যদি আমার পেশেন্টের লিভার এবং স্প্লেন দুইটাই থাকে তাইলে কি হবে, সেখানেও সেটাও একটা ইম্পর্টেন্ট শর্ট কেস আমাদের জন্য। পরীক্ষার পারপাসে যদি লিভার স্প্লেন থাকে তাহলে সেটা ডেফিনেটলি একটা কেস। সো সেই কেসে কিভাবে আমরা প্রেজেন্ট করবো, সিমিলার ওয়েতে আমরা প্রেজেন্ট করবো। তাহলে আমাদের নেক্সট শর্ট কেসটা আমরা একটু ডিসকাস করি। নেক্সট শর্ট কেসটা হচ্ছে আমাদের হেপাটোস্প্লেনোমেগালি। হেপাটোস্প্লেনোমেগালি যখনই আমাকে দিবে, আমি যখন ফাইন্ড আউট করে ফেলবো যে ইয়েস দেয়ার ইজ হেপাটোস্প্লেনোমেগালি, কিছু কিছু ডিফারেন্সিয়ালস বা কিছু কিছু পসিবিলিটিস আমার মাথায় চলে আসতে হবে যে ইয়েস এটা এই কারণে আমার হেপাটোস্প্লেনোমেগালি হইতে পারে। সো পসিবিলিটিস গুলো কি কি, একটা পেশেন্টের হেপাটোস্প্লেনোমেগালি নিয়ে আসলে কিছু পসিবিলিটিস হতে পারে, লাইক আমরা যে কেসটা ডিসকাস করতেছি তার মধ্যে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কি হতে পারে, সেটা সিএলডি ক্রনিক লিভার ডিজিজ উইথ পোর্টাল হাইপারটেনশন। সো আমার মাথায় আসতে হবে যখনই আমি লিভার এবং স্প্লিন একসাথে পাই যাবো হেপাটোস্প্লেনোমেগালি বলে ফেলবো, সেটা সিএলডি উইথ পোর্টাল হাইপারটেনশন, এটা ইম্পর্টেন্ট একটা কারণ হতে পারে। ইনফেক্টিভ কজগুলোকে আবার আমি চিন্তা করবো। ইনফেক্টিভ কজের মধ্যে ম্যালেরিয়া, কালাজ্বর, তবে শুধু ম্যালেরিয়া এবং শুধু কালাজ্বর আমরা বলবো না, আমরা অবশ্যই বলবো ক্রনিক ম্যালেরিয়া, ক্রনিক কালাজ্বর, এটা একটা ইম্পর্টেন্ট কারণ। নেক্সট কি হতে পারে, কিছু হিমাটোলজিক্যাল, আগেই বলছি যে হিমোলাইটিক অ্যানিমিয়া যদি পেশেন্ট, এটা আমরা কখন বলবো, যদি পেশেন্ট ইয়াং থাকে তাহলে হিমোলাইটিক অ্যানিমিয়া, যদি এল্ডারলি পেশেন্ট থাকে তাহলে মায়োলোফাইব্রোসিস চিন্তা করবো। এছাড়াও ম্যালিগনেন্সি গুলো বলতে হবে, লাইক লিউকেমিয়াতে হইতে পারে, লিম্ফোমাতে হইতে পারে। লিউকেমিয়ার মধ্যে কোনটা সেটাও আমাদেরকে জানতে হবে। ক্রনিক মাইলয়েড লিউকেমিয়াতে সাধারণত স্প্লেনোমেগালি থাকবে। সো আমরা সিএমএলটা মনে রাখবো, কোন যদি জিজ্ঞেস করে যে কোনটাতে হতে পারে সেখানে সিএমএলটাকে বলতে হবে। তাহলে এই ফাইন্ডিং গুলা পসিবিলিটিস গুলো আমাকে জানতে হবে যে আমি ফাইন্ডিং এটা পেয়েছি, তার মানে দেয়ার মে বি দিস পসিবিলিটিস। নেক্সট যখন আমি ফাইন্ডিংটা পেয়ে যাব, আমাকে ফাইন্ডিংটা ডেসক্রাইব করতে হবে। অলরেডি একটা এই ডেসক্রিপশনটা আগেই আমি বলে ফেলছি, জাস্ট এখানে দুইটা একসাথে, যে সুপারফিশিয়াল পালপেশনে কি পাবো, ডিপ পালপেশনে কি পাবো, কিভাবে আমি কমপ্লিট করে নেবো, ফুল ডেসক্রিপশনটা ঠিক এভাবে বললে আমাদের জন্য খুবই ভালো। পরীক্ষার সময় ডেসক্রিপশন যত সুন্দর হবে পরীক্ষাটা তত বেশি ফ্লুয়েন্ট হবে, তত আমার জন্য ভালো হবে। সো ডেসক্রিপশনটা আমি খুব ডিটেলস এখানে বলবো না, জাস্ট আগে যেটা বলছি লিভার এবং স্প্লিন টোটাল সামারিটাই হচ্ছে এখানে দেওয়া আছে। স্লাইডটা একটু দেখে নিলে হবে যে কিভাবে প্রথমে আমরা শুরু করব, পালপেশন থেকে শুরু করে একদম অসকালটেশন পর্যন্ত আমরা কিভাবে ফাইন্ডিংটা বলি। সো নেক্সট আমাকে কোয়েশ্চেন আনসারে চলে যাবে। যখনই আমি একটা হেপাটোস্প্লেনোমেগালি পাবো এবং আমি ডেসক্রাইব করে ফেলবো, নেক্সট আমার চলে যাবে কোয়েশ্চেন আনসার সেশন। একটা পেশেন্টের যদি আমরা হেপাটোস্প্লেনোমেগালি পাই, আমার কোয়েশ্চেন আনসারে কি কি আসবে? কোয়েশ্চেন আনসারে প্রথমে বলবে হোয়াট রিলেভেন্ট ইউ ওয়ান্ট টু সি ইন সাচ কেস, মানে হেপাটোস্প্লেনোমেগালিতে আমি কি কি দেখতে চাই। সো রিলেভেন্ট আমরা অনেক কিছুই দেখতে চাই, অনেক কিছুর মধ্যে আমরা ইম্পর্টেন্ট থেকে শুরু করব। সেই ইম্পর্টেন্ট থেকে আমাকে শুরু করতে হবে, উপর থেকে নিচে আমরা একটু সিকোয়েন্সিয়ালি মেনটেন করে রিলেভেন্ট গুলো চিন্তা করব। তাহলে আমাদের জন্য মেমোরাইজ করতেও সুবিধা এবং পরীক্ষার সময় প্রেজেন্টেশনের জন্য সুবিধা। সো প্রেজেন্টেশন এভাবে হইলে ভালো হবে। আমরা রিলেভেন্ট দেখার জন্য আমরা কি দেখতে চাই, আমি তার যেহেতু আমি অ্যাবডোমেন এক্সামিনেশন করতেছি আমি বলবো ইয়েস আই ওয়ান্ট টু সি জেনারেল এক্সামিনেশন, হোয়াট রিলেভেন্ট ইউ ওয়ান্ট টু সি, আই ওয়ান্ট টু সি ইজ অ্যাপিয়ারেন্স, অ্যানিমিয়া, তারপরে কি, এখন আমাকে জিজ্ঞেস করতে পারে যে হয় কেন আমি অ্যাপিয়ারেন্স থেকে আমি কি দেখতে চাই। সো সেটাও আমাকে বলতে হবে। অ্যানিমিয়া দেখতে পাই, অ্যানিমিয়া আমি কেন দেখতে চাই সেটাও আমার জানতে হবে। নেক্সট আমি কি করবো, অ্যাপিয়ারেন্স দেখে নিলাম, অ্যানিমিয়া দেখে নিলাম, তারপরে আমি আরেকটু নিচে নেমে যাবো, আমি কি করতে পারি, তার জন্ডিসটা দেখে নিতে পারি। জন্ডিস দেখার পরে কি
লিম্ফেডিনোপ্যাথিটা আছে কিনা সেটা দেখে নিতে পারি, বনি টেন্ডারনেসটা আছে কিনা সেটা দেখে নিতে পারি। তাইলে প্রতিটা জিনিস আমি কেন দেখতেছি সেটা আমাকে অবশ্যই জানতে হবে। আমি যখনই অ্যানিমিয়া বলবো অ্যানিমিয়ার কারণ জানতে হবে, যখনই আমি জন্ডিস বলবো জন্ডিস কেন দেখতে চাই সেটা বলতে হবে, লিম্ফ নোড আমি কেন দেখতে চাই সেটাও বলতে হবে, বনি টেন্ডারনেস কেন দেখতে চাই সেটাও আমাকে বলতে হবে। কোর্সগুলো একটু স্লাইডে ডিসকাস করাই আছে, আমার মনে হয় স্লাইডটা ভালো করে দেখে নিলে সবাই বুঝতে পারবে কেন আমরা কোন রিলেভেন্টটা দেখতে চাই। যখনই আমি রিলেভেন্ট গুলো দেখে ফেলবো, নেক্সট আমাকে কি বলবে, নেক্সট আমাকে কিছু ইনভেস্টিগেশন বলতে পারে। সো একটা পেশেন্টের হেপাটোস্প্লেনোমেগালি পাইলে আমি কি ইনভেস্টিগেশন করব, কি কি হতে পারে সেটা আমার অ্যাকর্ডিং টু কেস হতে পারে। যদি ক্রনিক লিভার ডিজিজ হয় তাহলে আমি কিভাবে শুরু করবো, যদি লিউকেমিয়া লিম্ফোমা হয় তাহলে আমার ইনভেস্টিগেশন গুলো এক ধরনের হবে। সো অ্যাকর্ডিং টু পেশেন্ট আমি ইনভেস্টিগেশন গুলোকে একটু একটু আলাদা করে বলবো। আমরা একসাথে ডিটেলস আবার ইনভেস্টিগেশন একটু আমি বলে দেবো কোন কোন ইনভেস্টিগেশন বলতে হবে। তাহলে একটা শর্ট কেসে সাধারণত এইভাবে কোয়েশ্চেন থাকে, তার বেশি কোয়েশ্চেন থাকবে না। সো এই শর্ট কেস থেকে যদি লিভার স্পিলটা আমরা ডেসক্রিপশন করে ফেললাম এবং আমরা হোয়াট রিলেভেন্ট ইউ ওয়ান্ট টু সি বলে আমাদের কি কি আছে সেটা বলে ফেললাম। নেক্সট শর্ট কেসটা আমাদের কি হতে পারে, নেক্সট শর্ট কেসে আমরা পরের স্লাইডে চলে যাই। নেক্সট শর্ট কেসটা আমাদের যেটা ইম্পর্টেন্ট একটা ক্রনিক লিভার ডিজিজের পেশেন্টের বেলায় সেটা হচ্ছে আমরা কি ধরনের শর্ট কেস থাকে সেটা হচ্ছে এসআইটিস। সো এসআইটিস একটা ইম্পর্টেন্ট শর্ট কেস, কমনলি থাকে। সিআইডি পেশেন্ট কখন এসআইটিস ডেভেলপ করে সেটাও আমাদের জানতে হবে, এসআইটিস কি সেটাও জানতে হবে। হোয়াট ইজ এসআইটিস? এসআইটিস মানে হচ্ছে কালেকশন অফ ফ্রি ফ্লুইড ইনটু দ্য পেরিটোনিয়াল ক্যাভিটি। ইউজুয়ালি কি হবে, 2 লিটার 2 লিটার ফ্লুইড যদি হয়ে যায় দেন ইট ইজ পালপেবল। কখনো কখনো 1 লিটার হয়, বাট 1 লিটার 2 লিটার ফ্লুইড থাকতে হবে দেন ইট ইজ পালপেবল। এবং কালেকশন এসআইটিস, হোয়াট ইজ এসআইটিস? এসআইটিস ইজ কালেকশন অফ ফ্রি ফ্লুইড ইনটু দ্য পেরিটোনিয়াল ক্যাভিটি অথবা প্যাথোলজিক্যাল কালেকশন, হোয়াট এভার ইউ সে বলতে হবে। এসআইটিস এর জন্য আমাদের কি করতে হবে, যখন আমরা একটা পেশেন্টের দেখে নিব যে আমাকে এক্সামিনেশনে শর্ট কেসে এসআইটিস এক্সামিনেশন করতে দিচ্ছে, সেখানে আমাকে কিছুটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে। লাইক যখনই আমি এসআইটিস পাবো, আমি যদি অ্যাবডোমেন পালপেট করতে বলে আমাকে কি করতে হবে, ডিপিং মেথডে পালপেট করতে হবে। এই জিনিসটা আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে এসআইটিস এর পেশেন্টকে আমরা ডিপিং মেথডে পালপেট করি। তো পিকচারে দেখানো আছে কিভাবে আমরা ডিপিং মেথডে পালপেট করি। সো এসআইটিস এর পালপেশনটা মনে রাখবো আমরা সবসময়, সেটা হচ্ছে ডিপিং মেথডে পালপেট করি, কারণ আমরা ফার্স্ট প্রেস করে কি করি, ফ্লুইডটাকে সরাই দিব এবং নেক্সট প্রেস করে আমরা অর্গানটাকে পালপেট করব। সো পিকচার শোয়িং হাউ টু পালপেট ইন ডিপিং মেথড। প্রথমে আমরা প্রেস করবো, দেন তখন কি হবে, দুইটা প্রেসার দিব একসাথে। প্রথম প্রেসারে আমার কি হবে, পানিটা সরে যাবে এবং নেক্সট প্রেসারে আমি কোনো পালপেবল লাম্প আছে কিনা, কোনো অর্গানোমেগালি আছে কিনা সেটা আমরা দেখে নিব। তাইলে এভাবে পালপেট করে আমরা এসআইটিসটাকে দেখে নিলাম। এসআইটিস দেখার পরে আমাকে কি করতে হবে, আমাকে পারকাশনে চলে যেতে হবে। পারকাশনে আমার কি থাকে, শিফটিং ট্যালেন্স এবং ফ্লুইড সিলটা দেখে নিতে হবে। মাইল্ড এসআইটিসে কি হবে, মডারেট এসআইটিসে কি হবে সেটা আমাকে জানতে হবে। তাহলে পারকাশন করার পরে আমার কমপ্লিট হয়ে যাবে। তো আমি ডেসক্রিপশনটা কিভাবে বলবো সেটাও আমি একটু পরে আসতেছি। আমরা এসআইটিস যদি আমার থাকে, আমি তো এসআইটিস দেখলেই ধরে নিব, বুঝে ফেলতে পারবো। সেখানে কিছু কিছু ডিডি আমার মাথায় আসতে পারে যে একটা পেশেন্টের যদি এসআইটিস দেয় তাহলে হোয়াট আর দ্য পসিবিলিটিস, কারণ এটা আমার কোয়েশ্চেন থাকবে যে কি কারণে এসআইটিস, সেটা নেক্সট কোয়েশ্চেনই হবে হোয়াট আর দ্য পসিবিলিটিস ইন সাচ কেস। সো এসআইটিস থাকলে তার পসিবিলিটিস গুলো কি কি, মোস্ট কমন পসিবিলিটিস হচ্ছে ক্রনিক লিভার ডিজিজ উইথ পর্টাল হাইপারটেনশন, যেটাতে এসআইটিস থাকে। তারপরে কি হতে পারে, এটা অ্যাবডোমিনাল টিউবারকুলোসিস হতে পারে অথবা ডিসেমিনেটেড টিউবারকুলোসিস হতে পারে, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর হতে পারে, রেনাল কজের কারণে হতে পারে লাইক নেফ্রোটিক সিনড্রোম, ক্রনিক কিডনি ডিজিজের কারণে হতে পারে, যে কোনো ধরনের ম্যালিগন্যান্সিতে হতে পারে। এনি ইন্ট্রা অ্যাবডোমিনাল ম্যালিগন্যান্সিতে এসআইটিস থাকতে পারে, যে কোনো ধরনের হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সি অথবা লিউকেমিয়া লিম্ফোমাতে এসআইটিস থাকতে পারে। সো আমাকে এসআইটিস যখনই দিবে তখনই আমাকে এই জিনিসগুলো হাইলাইট করতে হবে, যে আমার মাথায় এই জিনিস থাকবে যে আমাকে এসআইটিস দিছে মানে তার পেশেন্ট মেবি দিস এই টাইপের কেস হইতে পারে। এখানে এটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে নেভার ফরগেট টু পালপেট ইন ডিপিং মেথড ইন এসআইটিক পেশেন্ট। সো এটা একটু মাথায় রেখে আমরা এসআইটিস এর এক্সামিনেশনটা করব। নেক্সট আমরা কি করবো, যখন আমি এক্সামিনেশন করে ফেললাম আমি আবার বলতেছি ফাইন্ডিং, ডেসক্রিপশন অফ ফাইন্ডিং, যেটা ইম্পর্টেন্ট যে আমাদেরকে ফাইন্ডিংটা ডেসক্রাইব করতে হবে। এসআইটিস যদি থাকে তাহলে আমরা ইন্সপেকশনে ইউজুয়ালি এসআইটিস এর ফাইন্ডিংটা পেয়ে যাই। ইন্সপেকশনে আমরা কি বলবো, এসআইটিস এক্সামিনেশন হলে যে ইন্সপেকশনে আমরা সাধারণত পেশেন্টটা কেমন থাকে, পেশেন্টের অ্যাবডোমেনটা এখানে হিউজলি ডিস্টেন্ডেড থাকবে। অ্যাবডোমেন ডিস্টেন্ডেড থাকার পরে কি হবে, ফ্লাঙ্কটা ফুল থাকবে, আম্বেলিকাস সেন্ট্রালি থাকবে, ট্রান্সভার্সে স্লিট থাকতে পারে এবং ইভার্টেড থাকবে। সরি,
there may be some engorged vein, যেটা ফ্লো আমরা দেখে নিব। আমরা লাস্ট ক্লাসে বলছি যখনই আমরা কোনো engorged vein পাবো, must see the direction, but whether it is upward or downward direction. Visible peristalsis থাকলে বলবো yes there is visible peristalsis, absent হলে বলবো no there is no visible peristalsis, no pigmentation, no sclera, hernial orifice আমরা ফাইনালি দেখে নিলাম। তাহলে এসআইটিস এর আমরা ইন্সপেকশনে কিছু ফাইন্ডিং বলে ফেলবো, তারপর আমরা সুপারফিশিয়াল এবং ডিপ পালপেশন করে কি পাবো আমরা। সুপারফিশিয়াল এন্ড ডিপ পালপেশন করলে ইউজুয়ালি এসআইটিক পেশেন্টে কেমন থাকে, যে superficial and deep palpation reveals normal temperature, no rigidity, hyperesthesia, tenderness, intra or extra abdominal lump, এবং তারপর আমরা অর্গানগুলো পালপেট করতে পারলে বলবো, না হলে আমরা কি বলবো যে liver and spleen cannot be delineated due to huge ascites. টেস্টিস আমরা নর্মাল সাইজ এন্ড শেপ থাকলে বলবো, অথবা টেস্টিস যদি অ্যাট্রোফাইড থাকে তাহলে সেটাও বলবো। অ্যাবডোমিনাল এক্সামিনেশনে কিন্তু টেস্টিস একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, আদারওয়াইজ অ্যাবডোমিনাল এক্সামিনেশন কমপ্লিট হবে না। ফ্লুইড সিল থাকলে বলবো ফ্লুইড সিল আছে, শিফটিং ব্যালেন্স থাকলে বলবো শিফটিং ব্যালেন্স আছে। সো আমাকে যদি কোয়েশ্চেন করে যে কেন এসআইটিস বললা, যে এসআইটিস ইজ প্রেজেন্ট এজ এভিডেন্স বাই ফ্লুইড সিল ও শিফটিং ব্যালেন্স, হোয়াটএভার যেটা আমরা পাইলাম সেটা বলতে হবে। দেন অস্কালটেটরি ফাইন্ডিংটাও বলতে হবে। অস্কালটেটরি ফাইন্ডিং এখানে খুব বেশি কিছু নাই, বাল সাউন্ডটা কেমন সেটা দেখে নিব। রেনাল ব্রুটা ইউজুয়ালি তো অ্যাবসেন্ট থাকবে, সেটা যদি আমরা পারি বলে ফেললাম, বাট বাল সাউন্ডের ব্যাপারটা মেনশন করতে হবে। তাইলে এতটুকু বলার পরে আমার ডেসক্রিপশনটা কমপ্লিট হয়ে যাবে। একটু ডেসক্রিপশনটাকে আবার ভালো করে আমরা সবাই দেখে নিই যে কিভাবে একটা এসআইটিস কে ডেসক্রাইব করতে হয়। নেক্সট আমাদের যখনই আমরা ডেসক্রিপশন করে ফেলবো, তারপরে চলে যাবে কই, হোয়াট আর দ্য কজেস অফ এসআইটিস। যে কোনো শর্ট কেসে একইভাবে প্রসিড করা হয়। এসআইটিস এর কজ বললে আমরা জানি এসআইটিসকে আমরা দুই ভাগে বলতে পারি, ট্রানজিটিভ এসআইটিস বলতে পারি, এক্সুডেটিভ এসআইটিস বলতে পারি, অথবা আমরা এটাও বলতে পারি যে কমন এবং আনকমন কজ। ট্রানজিটেশন আমরা কখন বলবো? ট্রানজিটেশন এবং এক্সুডেশন বলার জন্য আমাকে অ্যাসিটিক ফ্লুইডের প্রোটিনটা দেখে নিতে হয়। যদি অ্যাসিটিক ফ্লুইডের প্রোটিনটা 2.5 গ্রাম পার ডেসিলিটারে কম থাকে তাহলে সেটা ট্রানজিটেটিভ, আর যদি বেশি থাকে 2.5 গ্রাম পার ডেসিলিটারে বেশি অর 25 গ্রাম পার লিটারে বেশি, দেন ইট ইজ এক্সুডেটিভ। ট্রানজিটেটিভের জন্য আমার কমন কজগুলো, ট্রানজিটেটিভ এসআইটিস এর মোস্ট কমন কজ হচ্ছে ক্রনিক লিভার ডিজিজ উইথ পর্টাল হাইপারটেনশন। সো আমাকে যদি আমার পেশেন্ট সিএলডি থাকে, আমি যদি দেখি যে এখানে স্টিগমাটা অফ সিএলডি গুলো আছে, তাইলে আমি প্রথমেই শুরু করে দেবো ক্রনিক লিভার ডিজিজ উইথ পর্টাল হাইপারটেনশন, এই কজ দিয়ে শুরু করে দেবো। নেক্সট ট্রানজিটেটিভ কজের মধ্যে ইম্পর্টেন্ট কজ হচ্ছে কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলিওর। নেক্সট ইম্পর্টেন্ট কজ হচ্ছে রেনাল কজগুলো বলতে হবে, নেফ্রোটিক সিনড্রোম, ক্রনিক কিডনি ডিজিজ। নেক্সট ইম্পর্টেন্ট কজের মধ্যে জিআইটি কজ বলবো। এক্সুডেটিভ কজের মধ্যে আমার ইম্পর্টেন্ট কোনটা? এক্সুডেটিভ কজের মধ্যে আমার ইম্পর্টেন্ট হচ্ছে টিউবারকুলোসিস, প্যানক্রিয়াটাইটিস, কন্টিনিউয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস, এনি কাইন্ড অফ ম্যালিগনেন্সি। তাহলে ইম্পর্টেন্ট এবং আনইম্পর্টেন্ট কজ, লেস কমন, কমন আর লেস কমন কজ কিছু কজ জানলে হবে, সবগুলো আমাকে বলতে হবে পরীক্ষার পারপাসে সেটা না। যখন আমি প্রেজেন্ট করবো আমি একটা দুইটা করে বলার চেষ্টা করবো, তারপরে আমাকে আরো জিজ্ঞেস করলে আমি আরো বলবো, একসাথে আমাকে 10টা বা 12টা বলার দরকার নেই। এটা বলার পরে আমাকে হয়তো ওয়েবসাইটে আমরা কি করতে চাই অথবা কিভাবে আমরা ইনভেস্টিগেশন করে কনফার্ম করতে চাই এসআইটিস, সেটা আমার জানতে পারে। এসআইটিস আমরা কিভাবে কনফার্ম করি, সেটা করার জন্য আমার একটা আল্ট্রাসোনোগ্রাম অফ হোল অ্যাবডোমেন লাগবে। তো আল্ট্রাসোনো অফ হোল অ্যাবডোমেন বলার পরে আমি করার পরে আমরা কি করি, এসআইটিসটাকে কনফার্ম করি। আর আমরা কি করি, আমাদের অ্যাসিটিক ফ্লুইড এসপিরেশন করতে হয়। তাহলে এসআইটিসটা কনফার্ম করার জন্য আমাকে অ্যাসিটিক ফ্লুইড এসপিরেশন করতে হবে। এতটুকু বলার পরে আমার মোটামুটি ইনভেস্টিগেশন শেষ হয়ে যাবে। তাহলে এসআইটিস এর প্রেজেন্টেশনটা আমরা এর বেশি খুব বেশি লাগবে না, আমাকে শর্ট কেসে এর চেয়ে বেশি কোশ্চেন করবে না। নেক্সট আমরা একটু ডিসকাস করব ক্রনিক লিভার ডিজিজ লং কেস যদি থাকে তাহলে সেটাকে আমরা কিভাবে প্রেজেন্ট করি। ক্রনিক লিভার ডিজিজ একটা বিগ চ্যাপ্টার, বেশি ডিসকাশনে যাওয়া যাবে না, জাস্ট একটু কিভাবে একটা লং কেস সিএলডি পেশেন্টের থাকে সেটা আমরা ডিসকাস করে নেবো আজকে। যে একটা সিএলডি পেশেন্ট আমার কাছে কিভাবে প্রেজেন্ট করতে পারে এবং কি কি হিস্ট্রি নিতে হবে, কিভাবে সেটাকে আমার এক্সপ্লেইন করতে হবে, সিএলডি পেশেন্টের কি কি থাকতে পারে সেটা আমরা কিভাবে এক্সপ্লেইন করবো সেটা একটু বলতে হবে। সো আমরা একটু লং কেস ডিসকাশনে চলে যাই। শর্ট কেস মোটামুটি ক্রনিক লিভার ডিজিজের পেশেন্টের এর বাইরে আর কিছু লাগবে না, এতটুকু আমাদের জন্য পরীক্ষার পারপাসে মোটামুটি সাফিসিয়েন্ট হয়ে যাবে। বাট ইউ মাস্ট নো, যেগুলো বলা হয়েছে সেগুলো অবশ্যই জানতে হবে, এখান থেকে মিস করা যাবে না। নেক্সট হচ্ছে আমাদের লং কেস। একটা লং কেসে আমি লাস্ট ক্লাসে লং কেস যখন ডিসকাশন করছি আমি বলছি যে চিফ কমপ্লেন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, দেন ইউ হ্যাভ টু টেক এ ডিটেইল ক্লিনিক্যাল হিস্ট্রি। চিফ কমপ্লেন আমাকে একটা ক্লু দিয়ে দিবে অ্যাবাউট মাই ডায়াগনোসিস। সো
চিফ কমপ্লেন আমার জানতে হবে। সিএলডি পেশেন্টের চিফ কমপ্লেন সাধারণত কি থাকে? একটা ক্রনিক লিভার ডিজিজের পেশেন্ট সাধারণত আমাদের কাছে কিভাবে আসে? অ্যাবডোমিনাল সোয়েলিং নিয়ে আসতে পারে, অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট অথবা হেভিনেস নিয়ে আসতে পারে, উইকনেস নিয়ে অথবা ব্যাক সিনড্রোম নিয়ে আসতে পারে। লাইক পেশেন্ট আমার কাছে উইকনেস, ম্যালেজ, লস অফ অ্যাপেটাইট এগুলো নিয়ে আসতে পারে। একটা জিনিস একটু মনে রাখতে হবে, সিএলডি পেশেন্ট সবসময় হসপিটালাইজড হবে না বা সবসময় আমার কাছে আসবে না। সিএলডি যখনই ডিকম্পেনসেটেড হবে তখন আমার কাছে আসবে। মানে সিএলডি যখন ওয়ার্সেনিং অফ সিমটম গুলো হবে, তার সিমটম খারাপ হবে, যেটি যখন অ্যাবডোমিনাল সোয়েলিং ডেভেলপ করবে, যখন তার হেভিনেস বা ডিসকমফোর্ট হয়ে যাবে, তখন পেশেন্ট আমার কাছে আসবে। আদারওয়াইজ সব সিএলডি পেশেন্ট হসপিটালাইজড হবে না। সো চিফ কমপ্লেনটা নেওয়ার পর আমাকে তার একটা ডিটেলস হিস্ট্রি নিতে হবে। সিএলডি পেশেন্টের হিস্ট্রিটা ইম্পর্টেন্ট। সিএলডি পেশেন্টের অনেকগুলো হিস্ট্রি আমরা নিয়ে থাকি, তার মধ্যে ডিটেল ক্লিনিক্যাল হিস্ট্রি নিতে গেলে আমরা জাস্ট একটু পয়েন্ট আউট করে দিচ্ছি কি কি জিনিস আমরা নিই। এইজটা দেখে নিব, তার কোনো ফিভারের হিস্ট্রি আছে কিনা সেটা আমরা দেখবো, তার জন্ডিসের হিস্ট্রি দেখে নিব, তার কোনো প্রিভিয়াস অ্যাকুট ভাইরাল ইলনেসের হিস্ট্রি আছে কিনা সেটা দেখতে হবে, অ্যাকিউট ইলনেস আদারওয়াইজ আদার দেন দ্যাট কোনো ডিজনিয়া, ফেটিক সেগুলো আছে কিনা। সিএলডির জন্য কিছু জিনিস ইম্পর্টেন্ট, লাইক তার ট্রাভেল হিস্ট্রিটা দেখতে হবে, তার মেডিকেল হিস্ট্রিটা, প্রিভিয়াস কোনো মেডিকেল হিস্ট্রি, তার ফ্যামিলি হিস্ট্রি। সব প্রত্যেকটা হিস্ট্রি আমাকে টোটালি নিতে হবে। স্পেশালি তার ভ্যাকসিনেশন হিস্ট্রিটা এখানে ইম্পর্টেন্ট, যে আগে থেকে ভ্যাকসিনেটেড কিনা, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি এগুলোর এগেনস্টে। তাহলে আমাকে হিস্ট্রি ডিটেলস নিতে হবে। সিএলডি পেশেন্টের কেস প্রেজেন্টেশন হিস্ট্রিটা ইম্পর্টেন্ট এবং প্রতিটা পয়েন্ট এখানে টাচ করে যেতে হবে। এই হিস্ট্রিগুলা সবগুলা নেওয়ার পরে আমাকে এক্সামিনেশনে প্রসিড করতে হবে। সো হিস্ট্রি নেওয়ার পর আমরা কি করব? এক্সামিনেশন শুরু করে দিব, জেনারেল এক্সামিনেশন দিয়ে। যদিও আমরা যখন আমরা পেশেন্ট কেস প্রেজেন্ট করব, এক্সামিনেশন করার সময় আমরা জেনারেল এক্সামিনেশন দিয়ে শুরু করে দেবো, তারপরে আমরা আমাদের সিস্টেমিক এক্সামিনেশনে চলে যাব। সো একটা সিএলডি পেশেন্টের জেনারেল এক্সামিনেশন আমরা কি কি ফাইন্ডিং পাই? আমরা অল থ্রু জেনারেল এক্সামিনেশন করে ফেলবো, বাট আমি এখানে শুধু ফাইন্ডিং গুলোকে একটু হাইলাইট করতেছি যে আমরা সিএলডি বেলায় কি ক্রনিক লিভার ডিজিজের পেশেন্টের বেলায় কোন কোন ফিচারগুলো আমরা ইউজুয়ালি পাই। আমরা সবসময় একটা কথা বলি, হেপাটিক ফেসিস। জেনারেল এক্সামিনেশন আমরা সবসময় বলি হেপাটিক ফেসিস মানে কি সেটাও আমার জানতে হবে, যে হেপাটিক ফেসিস আমি কোন কোন পয়েন্ট থাকলে আমি সেটাকে হেপাটিক ফেসিস বলতেছি। তাহলে একটু পিকটোরিয়াল কিছু যে স্লাইড আছে সেগুলো আমরা দেখে নিলে বুঝে ফেলতে পারবো যে একটা সিএলডি পেশেন্টের জেনারেল এক্সামিনেশনে কি কি ফাইন্ডিং পাওয়া যায়। লাইক এই ছবিটাতে একটু দেখানো হয়েছে যে প্রথমে হচ্ছে জন্ডিস থাকতে পারে একটা সিএলডি পেশেন্টের। জন্ডিসের পরে আমরা কি থাকতে পারে? জন্ডিসের পরে হচ্ছে আমার তার আইটা দেখে নিব, শ্রানকেন আই থাকতে পারে, তার টেম্পোরাল ফসেট একটু হলর থাকতে পারে, মাড়ি একটা কমপ্লেকশন আমরা বলি, মাড়ি কমপ্লেকশন থাকতে পারে, পেশেন্টের ইকটেরিক কনজাংটিভা থাকে আমরা সেটা জানি, শ্যালো এবং ড্রাই ফেস থাকে। সো এই সবগুলো জিনিসকে কম্বাইন্ডলি আমরা বলতেছি হেপাটিক ফেসিস। তাইলে পেশেন্ট এইভাবে আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। পেশেন্টের এক্সামিনেশন ফাইন্ডিং আমরা এগুলো পাইতে পারি, এটা আমরা মাথায় রাখবো। নেক্সট আমরা ফেস দেখার পরে আমাদের সিএলডি বেলায় যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাকে হ্যান্ড এক্সামিনেশনটা করতে হবে। জেনারেল এক্সামিনেশনের প্রতিটা জায়গায় আমাকে টাচ দেখে নিতে হবে, বাট ফাইন্ডিং গুলো আমি কই কই পাবো? হ্যান্ডে আমরা কিছু স্পেসিফিক ফাইন্ডিং পাবো। লাইক আমরা হ্যান্ডে কি কি পাবো? ছবিতে অনেকগুলো দেয়া আছে, ফাইন্ডিং গুলা ছবিতে সুন্দর করে দেয়া আছে। এখানে আমরা ক্লাবিং দেখে নিব, পামার রিথেমাটা দেখে নিব এবং লিউকোনাইকাটা দেখে নিব। ক্লাবিং একটা ইম্পর্টেন্ট কজ, লিউকোনাইকা একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিং ফর ক্রনিক লিভার ডিজিজ। লিউকোনাইকা কেন হচ্ছে? অ্যালবুমিন লেভেল কমে যাচ্ছে। পামারি রিথেমা আরো অনেকগুলো কারণে হতে পারে, বাট তারপরে সিএলডি পেশেন্টেরও হাইপারডিনামিক সার্কুলেশনের কারণে পামারি রিথেমা হতে পারে। সো আমরা সেটা দেখে নিব। ফিঙ্গার ক্লাবিং থাকলে সেটাও আমরা দেখে নিব। নেক্সট হচ্ছে জেনারেল এক্সামিনেশনে আমাদের কিছু এন্ডোক্রাইন চেঞ্জেস চলে আসবে। এন্ডোক্রাইন কিছু অ্যাবনর্মালিটিজের কারণে কিছু চেঞ্জ আসবে, লাইক পেশেন্টের গাইনোকোমেশিয়া থাকতে পারে, পেশেন্টের বডি হেয়ার ডিস্ট্রিবিউশনে আমরা সেখানে কি পাবো? লস অফ বডি হেয়ার পাবো। পেশেন্টের স্পাইডার নেভাই বা স্পাইডার টেলেঞ্জিকটিসিয়া থাকতে পারে। স্পাইডার টেলেঞ্জিকটিসিয়াটা কি? সেন্ট্রালি একটা আর্টেরিয়াল থাকবে এবং সারাউন্ডিং আর্টেরিয়াল গুলো রেডিয়েট করবে, স্মল আর্টারিয়াল যেগুলো আছে সেগুলো রেডিয়েট থাকবে। ইউজুয়ালি অ্যাবভ দ্য নিপিল এটা পাওয়া যায়। তাহলে স্পাইডার নেভি থাকতে পারে, বডি হেয়ারটা দেখে নিব এবং গাইনোকোমেশিয়া আছে কিনা। তাহলে এগুলো অল দিজ আর আমরা কালেক্টিভলি এগুলোকে আমরা কি বলি? এগুলোকে আমরা স্টিগমাটা অফ সিএলডিও বলে থাকি। সো জেনারেল এক্সামিনেশন আমাকে এই ফাইন্ডিং গুলো দেখে নিতে হবে। নেক্সট আমরা জেনারেল এক্সামিনেশন আমরা আরো একটু নিচে নামবো, সেখানে আমরা আম্বেলিকাসে কি দেখে নিই? আম্বেলিকাসে আমরা পিকচারটা দেখা যাচ্ছে খুব ভালো করে, ক্যাপুট মেডুসা আছে কিনা, যে স্মল ভেনাস আর্টারিয়ালস গুলো রেডিয়েট করতেছে অ্যারাউন্ড আম্বেলিকাস থেকে রেডিয়েট করতেছে কিনা সেটা আমরা দেখে নিব। তাহলে
ক্যাপুট মেডুসাটা দেখে নিব। এটা ক্যাপুট মেডুসা ইন্ডিকেট করে কি দেয়ার ইজ পোর্টাল হাইপারটেনশন, মানে সিএলডি, দেয়ার ইজ ডিকম্পেনসেশন অফ সিএলডি। যখন পোর্টাল হাইপারটেনশনের ফাইন্ডিং পাওয়া যায় মানে সিএলডিটা ডিকম্পেনসেটেড। তাহলে যদি আমরা ক্যাপুট মেডুসা পাই তাহলে আমরা ধরে নিব যে দেয়ার ইজ পোর্টাল হাইপারটেনশন। তাহলে আমার ডায়াগনোসিস করার জন্য এটা ইজি হয়ে যাবে। নেক্সট আমরা যেটা দেখি, আমরা পেশেন্টের ফ্ল্যাপিং ট্রেমর আছে কিনা সেটা দেখে নিই হ্যান্ডে, এবং ডেপুটেন্স কন্ট্রাকচারটাও দেখে নিই। ফ্ল্যাপিং ট্রেমরটা কখন পাওয়া যায়? ফ্ল্যাপিং ট্রেমরটা যদি হেপাটিক এনকেফালোপ্যাথি হয় তাহলে আমরা ফ্ল্যাপিং ট্রেমরটা পাই, আদারওয়াইজ আমরা সবার ফ্ল্যাপিং ট্রেমরটা পাবো না। সো আমরা পেশেন্টকে এক্সামিন করবো, পিকচারে দেখানো হচ্ছে কিভাবে আমরা এক্সামিন করি এবং ফ্ল্যাপ আছে কিনা সেটা আমরা দেখে নিব। ডেপুটেন্স কন্ট্রাকচারটা আমরা হ্যান্ড এক্সামিনেশন করলেই দেখে নিতে পারবো। হ্যাঁ, দেখানো হচ্ছে কিভাবে ফিঙ্গার কন্ট্রাকচার থাকে। তাহলে এগুলো হচ্ছে কালেকটিভলি সবগুলোকে যখন সামারাইজ করব সেটা হচ্ছে স্টিগমাটা অফ ক্রনিক লিভার ডিজিজ। সো স্টিগমাটা অফ লিভার ডিজিজ দেখার পরে আমরা চলে যাব সিস্টেমিক এক্সামিনেশনে। যেহেতু ক্রনিক লিভার ডিজিজ আমরা প্রেজেন্ট করবো তাহলে আমার সিস্টেমিক এক্সামিনেশনে কি হবে, আমরা প্রথমে শুরু করে দিব অ্যাবডোমেন এক্সামিনেশন দিয়ে। অ্যাবডোমেন এক্সামিনেশনে আমি ফাইন্ডিংগুলো অলরেডি অনেকবার ডিসকাস করে ফেলছি লাস্ট এই ক্লাসে প্লাস তার আগের ক্লাসে। আমি একটু সামারি করে নেব সিএলডি পেশেন্টের কি কি থাকতে পারে সেটা নিয়ে। সিএলডি পেশেন্টে আমরা আগেই বলছি ইন্সপেকশনে আমরা কিছু ফাইন্ডিং পাবো এবং আমরা পালপেশনে কিছু ফাইন্ডিং পাবো, পারকাশনে কিছু ফাইন্ডিং পাবো, অস্কালটেশন আমরা করবো। আমরা টোটাল প্রতিটা স্টেপ কমপ্লিট করবো। আবার ফাইন্ডিং গুলো কি কি হতে পারে সেটা আমি একটু বলে দিচ্ছি। তাহলে ইন্সপেকশনে আমরা কি পাবো? ইন্সপেকশনে আমরা ইউজুয়ালি কি থাকে, একটা সিএলডি পেশেন্টের যখনই আমরা সিস্টেমিক এক্সামিনেশন শুরু করে দেবো, অ্যাবডোমেন এক্সামিনেশন। অ্যাবডোমেন এক্সামিনেশন আমার ইন্সপেকশনে কি থাকবে? অ্যাবডোমেনটা ডিস্টেন্ডেড থাকবে, ফ্লাঙ্ক ফুল থাকবে, আম্বালিকা সেন্ট্রালি প্লেস থাকবে, ইভার্টেড থাকবে, দেয়ার মেবি সুপারফিশিয়াল ভেইনস থাকতে পারে। তাহলে এগুলো হচ্ছে ইন্সপেক্টরি ফাইন্ডিং। আমাকে বলতে হবে অ্যাবডোমেন ইজ ডিস্টেন্ডেড, ফ্লাঙ্কস আর ফুল, আম্বালিকা সেন্ট্রালি প্লেসড এন্ড দেয়ার আর ভিজিবল সুপারফিশিয়াল ভেইনস অর দেয়ার ইজ ক্যাপুট মেডুসা, হোয়াটএভার উই ফাইন্ড আমাকে মেনশন করতে হবে। নেক্সট আমরা চলে যাব ইন্সপেকশনের পরে পালপেশনে। পালপেশনে আমরা ইউজুয়ালি কি পাবো? একটা ক্রনিক লিভার ডিজিজের পেশেন্টের পালপেশনে আমরা আগেই বলছি লিভারটা ইউজুয়ালি পালপেবল হবে না। যদি লিভার পালপেবল হয় সেটা হবে আইদার অ্যালকোহলিক অর হিমোক্রোমাটোসিসের কারণে। সো অ্যালকোহলিক সিরোসিস হলে সেখানে লিভার পালপেবল থাকবে, এবং যদি হেমোক্রোমাটোসিসের কারণে হয় সেখানে লিভার পালপেবল থাকবে। একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে হেমোক্রোমাটোসিসের বেলা বলে, যদি সিরোসিস ডিউ টু হেমোক্রোমাটোসিস হয় সেখানে কি থাকবে? সেখানে পেশেন্টের পিগমেন্টেশন থাকবে, কিছু বডি কমপ্লেক্সনে কিছুটা চেঞ্জ চলে আসবে। তারপর আমাদের কি করতে হবে, আমরা পালপেশনে লিভারটা দেখে নিলাম, লিভার দেখার পর আমরা স্প্লিনটা দেখে নিব। ইউজুয়ালি সিএলডিতে স্প্লিনটা পালপেবল থাকবে, এবং টেস্টিসটা ইম্পর্টেন্ট, বারবার বলতেছে সিএলডি পেশেন্টের বেলায় টেস্টিস এক্সামিনেশনটা ইম্পর্টেন্ট ফাইন্ডিং, সেখানে বোথ টেস্টিস আর অ্যাট্রোফাইড থাকবে। দেন আমরা পারকাশন করব। পারকাশনে আমাকে কি করতে হবে, আগেই আমরা বলে ফেলছি আমাদের শিফটিং ডালনেস এবং ফ্লুইড থ্রিটা দেখে নিতে হবে, তারপর অস্কালটেশন। আমি আর ডিটেলস যেহেতু আগে একবার বলা হয়ে গেছে খুব বেশি ডিসকাশনে যাব না। সো এক্সামিনেশন শেষ করার পর আমাকে কেসটা প্রেজেন্ট করতে হবে। কেস প্রেজেন্ট করলে আমাকে এক্সামিনার জিজ্ঞেস করবে হোয়াট ইজ ইউর প্রভিশনাল ডায়াগনোসিস। সো এই পেশেন্টের বেলা আমার প্রভিশনাল ডায়াগনোসিস কি হবে? যেহেতু আমি ক্রনিক লিভার ডিজিজ ডায়াগনোসিস করছি এবং আমি এক্সামিনেশনে তার একটা এসআইটিস পাইছি, তার স্প্লিনোমেগালি পাইছি, তাহলে আমার ডায়াগনোসিস হবে দিস মে বি এ কেস অফ ক্রনিক লিভার ডিজিজ উইথ পোর্টাল হাইপারটেনশন, তাই না? তাহলে আমার প্রভিশনাল ডায়াগনোসিস হবে কি ক্রনিক লিভার ডিজিজ উইথ পোর্টাল হাইপারটেনশন। যখনই আমি আমার প্রভিশনাল ডায়াগনোসিস বলে ফেলবো তখন আমাকে কোয়েশ্চেন করবে হোয়াই দেয়ার ইজ পোর্টাল হাইপারটেনশন, কেন পোর্টাল হাইপারটেনশন বলা হয় সিএলডিতে, হোয়াই দেয়ার ইজ পোর্টাল হাইপারটেনশন। তখন আমাকে হোয়াই দেয়ার ইজ পোর্টাল হাইপারটেনশন এটা আনসার করতে হবে। হোয়াই পোর্টাল হাইপারটেনশন, এটা কমন, কারণ দেয়ার ইজ এভিডেন্স অফ অ্যাসাইটিস এন্ড দেয়ার ইজ এভিডেন্স অফ স্প্লিনোমেগালি, সো দেয়ার ইজ পোর্টাল হাইপারটেনশন। তাহলে নেক্সট কোয়েশ্চেন আমার থাকবে হোয়াই পোর্টাল হাইপারটেনশন, তখন আমি বলবো বিকজ দেয়ার ইজ অ্যাসাইটিস এন্ড দেয়ার ইজ স্প্লিনোমেগালি, সো দেয়ার ইজ পোর্টাল হাইপারটেনশন। নেক্সট আমাকে কি করতে পারে, নেক্সট কোশ্চেন হতে পারে ইনভেস্টিগেশন। অনেকগুলো কোশ্চেন থাকতে পারে, তার মধ্যে ইনভেস্টিগেশন একটু আমরা বলে নিই যে এসআইটিস, আগে যে শর্ট কেসগুলো আমরা বলছি হেপাটোস্প্লেনোমেগালি, এসআইটিস বা স্প্লেনোমেগালি অথবা হেপাটোমেগালি, প্রতিটা ইনভেস্টিগেশনে কিন্তু লাইক দ্যাট আমি সবার শেষে এই জন্য একসাথে নিয়ে আসছি যাতে একসাথে স্লাইডগুলো দেখে বোঝা যায়। ইনভেস্টিগেশনে আমরা খুব ডিটেলস কিছু বলবো না, স্লাইডে দেখানো আছে, জাস্ট আমি নামগুলো বলে যাচ্ছি, কেন কোনটা করতে হয় সেটা কিন্তু জানতে হবে। তো আমরা ইনভেস্টিগেশনে কি করি, এখানে প্রথমে আমরা লিভার ফাংশন টেস্টটা করে ফেলবো। লিভার ফাংশন টেস্ট করার পরে আমরা ভাইরাল মার্কারটা দেখে নেই, আমরা রেনাল ফাংশনটা করব, নেক্সট আমরা এটা আল্ট্রাসাউন্ড করব, নেক্সট আমরা চেস্ট টেস্টে করব। দিস আর অল ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন যখন আমরা বলি আমরা দুই ভাগে বলতে পারি, যে ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন এন্ড সেকেন্ড লাইন ইনভেস্টিগেশন। তাহলে
ফার্স্ট লাইন ইনভেস্টিগেশনের মধ্যে এগুলো সবগুলো চলে আসবে। তারপরে কিছু সেকেন্ড লাইন ইনভেস্টিগেশন বলা যেতে পারে। সো স্লাইডে আমাদের ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন গুলো কি কি হয় এবং একটু ডিটেইলস বলা আছে, সবগুলা জানতে হবে। নেক্সট স্লাইডে একটু চলে যাই আমরা। এখানে একটু সেকেন্ড লাইন ইনভেস্টিগেশন কি কি আছে সেগুলো দেখানো হয়েছে। সেকেন্ড লাইন ইনভেস্টিগেশন আমরা কেন করি, স্পেশাল এন্ডোস্কোপি করে আমরা কি দেখি, কলোনোস্কোপি আমরা কখন করি, লিভার বায়োপসিটা একটা ইম্পর্টেন্ট, লিভার বায়োপসি করে আমরা কিভাবে কি দেখি, কিভাবে স্টেজিং করি সেটা আমাকে জানতে হবে। তাইলে সেকেন্ড লাইন ইনভেস্টিগেশন গুলোর মধ্যে তারপরে হচ্ছে যদি পেশেন্টের এসআইটিস থাকে তাহলে এসআইটিক ফ্লুইড অ্যানালাইসিস, যেটা অলরেডি আগে বলে ফেলছি, সেটা আমাকে দেখতে হবে। তারপরে কিছু কমন পজোলজি থাকে যেগুলা বেডসাইডে সাধারণত জিজ্ঞেস করা হয় যে কমন পজোলজির মধ্যে প্রথমে এখানে চলে আসবে, যেহেতু এটা সিরোসিস, ক্রনিক লিভার ডিজিজ, তাইলে কজেস অফ সিরোসিস গুলা কি কি হতে পারে। এটা অলরেডি বইয়ে দেয়া আছে, আমরা আশা করি সবাই এটা পারে, কারণ এটা অনেকবার পড়ানো হয়েছে। এবং কজেস অফ সিরোসিস গুলোকে আমাকে জানতে হবে, জাস্ট এই বক্সটা টোটাল মুখস্থ করে ফেলতে হবে যে কেন কি কি কারণে সিরোসিস হয়। সিরোসিসের কমন কজের মধ্যে আমার প্রথমে কি চলে আসবে, ফার্স্ট কজের মধ্যে আমরা বলবো অ্যালকোহল একটা ইম্পর্টেন্ট কজ। নেক্সট ইম্পর্টেন্ট কজ হচ্ছে ক্রনিক ভাইরাল হেপাটাইটিস। তাইলে সিরোসিসের ইম্পর্টেন্ট কজগুলো আমাকে জানতে হবে। তারপরে সিরোসিস কেন হতে পারে, নন অ্যালকোহলিক হতে পারে, আবার কিছু ইমিউন কন্ডিশন আছে লাইক প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস, অটোইমিউন লিভার ডিজিজ, এখানে হতে পারে। বিলিয়ারি কিছু কারণ আছে, কিছু জেনেটিক কজ আছে, কিছু আননোন কারণ হতে পারে, এবং ভেনাস আর্টারি অবস্ট্রাকশন হতে পারে। সো হোয়াট আর দ্য কজেস অফ সিরোসিস বলে আমাকে এভাবে ডিভাইড করে প্রতিটা কারণ জানতে হবে। এই কোশ্চেনটা অনেক সময় রিটেনেও আসে, সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা স্লাইড, এবং এটাকে এখানে সবগুলোই জানতে হবে আমার যে কেন আমার সিরোসিস হয়। নেক্সট আরো কিছু কমন পজোলজি, কিছু আমরা অনেক সময় টেস্ট প্রেজেন্টেশনে কিছু সিনারিও দিয়ে কোশ্চেন করে, লাইক আমরা কোশ্চেন করতে পারি যে হোয়াট আর দ্য কজ অফ ফিভার উইথ এসাইটিস, হোয়াট উইল বি দ্য কজেস অফ এ পেশেন্ট স্প্লেনোমেগালি উইথ এসাইটিস, আদার দেন সিএলডি আর কি কি কারণ হতে পারে, হোয়াট আর দ্য পসিবিলিটিজ এ পেশেন্ট উইথ হেপাটোমেগালি উইথ এসাইটিস, হোয়াট আর দ্য পসিবিলিটিজ এ পেশেন্ট উইথ ফিভার উইথ এসাইটিস। সো এই ডিডিগুলো আমাকে একটু মেমোরাইজ করতে হবে। আরো কিছু ডিডি থাকে বাট এটা ইম্পর্টেন্ট, যেহেতু একটা ক্রনিক লিভার ডিজিজ বলবো, তখন এসআইটিস এর সাথে যদি স্প্লেনোমেগালি থাকে তাহলে কি হতে পারে, যদি ফিভার থাকে তাহলে কি হতে পারে, যদি হেপাটোমেগালি থাকে কি হতে পারে, যদি স্প্লেনোমেগালির সাথে শুধু ফিভার থাকে কোনো এসআইটিস থাকে না, তাহলে আমার পসিবিলিটিস কি হতে পারে। প্রত্যেকটা স্লাইড আমার প্রত্যেকটা ডিডি আমাকে জানতে হবে। পেশেন্টের যদি এসআইটিস ফিভার থাকে তাহলে আমি প্রথম কোন ডিডিটা বলবো, যে আমি অ্যাবডোমিনাল টিউবারকুলোসিস হতে পারে, অথবা ডিসেমিনেটেড টিউবারকুলোসিস হতে পারে, লিউকেমিয়া হতে পারে, লিম্ফোমা হতে পারে। পেশেন্টের যদি স্প্লেনোমেগালি এসআইটিস থাকে সেখানে আমার সিএলডি পটাল হাইপারটেনশন আমার ফার্স্ট ডিডি চলে আসবে। নেক্সট লিউকেমিয়া হতে পারে, লিম্ফোমা হতে পারে, ডিসেমিনেটেড টিউবারকুলোসিস হতে পারে। মোটামুটি এতটুকু করলে আমাকে কেসটা কমপ্লিট হয়ে যাবে। তো এর বেশি আমরা আজকে ডিসকাশন করব না, আমাদের ক্লাসটা মোটামুটি শেষ। আশা করি সবাই বুঝতে পারছো, কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলবা। থ্যাংক ইউ অল। আল্লাহ হাফিজ।